56 ঘন্টার টান টান স্নায়ুযুদ্ধ, মেলের পাল্টা মেল, অবস্থান, বিক্ষোভ, ধর্ণা, স্লোগান, রাতজাগা প্রতিবাদ। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টা দাঁড়ালো ওই আশা ভোঁসলের গানের মতো, কথা হয়েছিল তবু কথা হলো না। ভেস্তে গেল বহু প্রতীক্ষিত সরকার এবং জুনিয়র ডাক্তারবাবুদের বৈঠক। অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই নিয়েই এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন। এক শর্তেই ভেস্তে গেল বৈঠক। জুনিয়র ডাক্তারদের লাইভ স্ট্রিমিংয়ের শর্তে রাজি হলো না রাজ্য সরকার। বিচারাধীন বিষয়ে কিছু জিনিস মানতে হয় বললেন মুখ্যমন্ত্রী। বার্তায় সাড়া দিয়ে আন্দোলনকারীরা নবান্নে গেলেও হলো না আলোচনা। যুযুধান দুপক্ষের মধ্যে আদৌ জট কাটবে কি? দ্বিতীয়, আন্দোলনকারীদের মধ্যে 2-3 জন আছে যারা আলোচনা চায় না। বাইরে থেকে নির্দেশ আসছে, বিচার নয়, ওরা চেয়ার চায়। মানুষের স্বার্থে পদত্যাগ করতেও রাজি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাদের দিকে ইঙ্গিত করলেন মুখ্যমন্ত্রী? তৃতীয় প্রশ্ন, কোন কোন জুনিয়র ডাক্তার কাজে ফিরেছেন? মেডিকেল কলেজগুলোর কাছে তালিকা চাইল স্বাস্থ্য ভবন। একজনের বিরুদ্ধে ব্যবস্থা হলেও কাজ বন্ধ হবে, হুঁশিয়ারি সিনিয়র চিকিৎসকদের। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ওপর এবার কি নামতে চলেছে শাস্তির খাঁড়া? চতুর্থ প্রশ্ন, আরজি কর কাণ্ডে এবার তৃণমূল বিধায়ক ও আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। অস্বস্তি বাড়ছে শাসক দলে। পঞ্চম প্রশ্ন, চিকিৎসকের ধর্ষণ খুনের তদন্তে সিবিআই তৎপরতার মধ্যেই দুর্নীতির তদন্তে ফের অ্যাকশনে ইডি। সন্দীপের বাড়ি সহ 3 জায়গায় তল্লাশি। দিল্লি থেকে আনিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো সন্দীপের মা ও বাবাকে। কিন্তু কবে দুর্নীতির শেকড়ে পৌঁছবে কেন্দ্রীয় এজেন্সি? তবে এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো টান টান স্নায়ুযুদ্ধের পর একটি মাত্র কারণে ভেস্তে গেল সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক, লাইভ স্ট্রিমিং। আশা করি মানুষ বুঝতে পারছেন, ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। এই যে মন্তব্যটা করলেন যে সরকারে আমি চেয়ারও ছেড়ে দিতে রাজি, এই মন্তব্যটিতে আমরা যারপন্যাই হতাশ হয়েছি। কারণ আমরা এরকম কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। এক শর্তেই কার্যত ভেস্তে গেল বৈঠক। স্বাস্থ্য ভবনের বাইরে ধর্ণা অবস্থান থেকে বাসে চেপে নবান্নে পৌঁছলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। তারা শুরু থেকে যে দাবিতে অনড় ছিলেন, অর্থাৎ বৈঠকের লাইভ স্ট্রিমিং অর্থাৎ সরাসরি সম্প্রচার করতে হবে, তাতেই অনড় থাকলেন তারা। উল্টো দিকে রাজ্য সরকারও নিজেদের অবস্থান থেকে সরল না। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে 32 জনকে নবান্নে আসতে দিলেও বৈঠকে সরাসরি সম্প্রচারে রাজি হলো না। যখন একটা বিচারের ব্যবস্থা, হাইয়েস্ট সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট জুডিশিয়ারি, সেখানে কেস চলছে, কেস বিচারাধীন, ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে, আমরা পারি না। তার কারণ হচ্ছে ইট ইজ নট দ্য জুডিশিয়ারি। স্বচ্ছতা মানবার জন্য এবং সেন্সিটিভ অফ দ্য প্রসিডিংস আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম, এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে। যে যুক্তি দেওয়া হলো সেই যুক্তি আমাদের কাছে মনে হয়েছে অবান্তর। যে লাইভ স্ট্রিমিং এ সুপ্রিম কোর্টের রায়ের সাথে লাইভ স্ট্রিমিং এর কোনো সম্পর্ক নেই। যে তদন্তে বিভিন্ন ফাঁক নিয়ে প্রশ্ন তুলবেন জুনিয়র ডাক্তাররা, সেগুলির কোনো সদুত্তর নেই বলেই লাইভ স্ট্রিমিং করতে দেওয়া হলো না। এইটা হচ্ছে যে পরিষ্কার হয়ে গেল। মুখ্যমন্ত্রীর যুক্তির পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন আন্দোলনকারীরাও। যদি তাই হয় তাহলে আমি এটা বলবো, মুখ্যমন্ত্রী নিজেও বহুবার বহু সাংবাদিক সম্মেলন থেকে এই ঘটনা নিয়ে কথা বলেছেন, অনেক সরকারি অফিসিয়ালরাও বলেছেন। তাহলে প্রত্যেকেই কি সাবজুডিস ম্যাটার নিয়ে কথা বলছেন বলে ক্যামেরার সামনে বলবেন না? নিশ্চয়ই নয়। এই পরিস্থিতিতে নবান্নে সভাঘরে বসে রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে সার দেওয়া ফাঁকা চেয়ার, নিচে ঠায় বসে রইলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ জুনিয়র চিকিৎসকদের ইমেল করেন রাজ্যের মুখ্য সচিব। রাজ্য সরকারের তরফে জানানো হয়, সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফেরাতে বিকেল 5টায় নবান্নের কনফারেন্স হলে বৈঠক হবে। মসৃণভাবে আলোচনার জন্য শুধুমাত্র 15 জনকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি স্পষ্ট করে দেওয়া হয়, বৈঠকের লাইভ টেলিকাস্ট হবে না, কিন্তু স্বচ্ছতা বজায় রাখতে তা রেকর্ড করে রাখা হবে। মুখ্যমন্ত্রী দেখা করবেন বলেও জানানো হয় মুখ্য সচিবের তরফে। বিকেল 3:53 নাগাদ ইমেলের পাল্টা জবাবে জুনিয়র চিকিৎসকেরা লেখেন, মসৃণ আলোচনার জন্য আমরা 30 জনের প্রতিনিধি দল পাঠাচ্ছি। অতীতে মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন বৈঠকে যেমন হয়েছে সেভাবেই এই মিটিংয়ের লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা হলে আমরা উপকৃত হব। আমরা খোলা মনে আলোচনা করতে চাই এবং চাই সেই আলোচনা যেন সাধারণ মানুষের কাছে স্বচ্ছভাবে উপস্থাপিত হয়। এরপর বিকেল 5:23 নবান্নে পৌঁছন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা।
বাস থেকে নেমেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেন তারা। কিন্তু লাইভ স্ট্রিমিং এর প্রশ্নেই আটকে যায় বৈঠক। আন্দোলনকারীদের বোঝাতে নিচে নেমে আসেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ পদস্থ কর্তারা, কিন্তু শেষ অবধি ওপরে উঠে যান তারা। রাত প্রায় 8:15 অবধি নবান্নের সামনে অপেক্ষা করে বাসে করে সেখান থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলে ফিরে যান আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। এই পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, বৈঠকের লাইভ টেলিকাস্ট করতে কেন রাজি হলো না সরকার? কি লুকোনোর চেষ্টা করলো তারা? উনি যেগুলো লুকাবার চেষ্টা করছেন, যাদেরকে বাঁচাবার চেষ্টা করছেন, সেই প্রশ্নের সম্মুখীন হতে উনি অস্বস্তি বোধ করছেন, তাই তিনি ডাক্তারদের সামনে যেতে চাইছেন না, তিনি লাইভ চাইছেন না। কিন্তু মমতা ব্যানার্জি সব রাজি, লাইভ টেলিকাস্ট চলবে না, কারণ তাদের সঙ্গে কি কথাবার্তা হবে সাধারণ মানুষের জানার অধিকার আছে। সব মিলিয়ে আরো জটিল হলো জট। সুমন ঘরাই, সুকান্ত মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। নবান্নের ডাক, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দিক থেকেও সেই ডাকে সাড়া। পূর্ব শর্ত নিয়ে টানাপোড়েন, মুখ্যমন্ত্রীর 2 ঘন্টা 10 মিনিটের অপেক্ষা। এই সমস্ত কিছুর পরও ভেস্তে গেল বহু প্রতীক্ষিত বৈঠক। আবার বলছি, অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেখুন, আজ থেকে 426 বছর আগে শেক্সপিয়ার লিখেছিলেন মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং। প্রায় সেই রকম ঘটল আজ। কেন বলছি? 34 দিনের আন্দোলনের পর, স্বাস্থ্য ভবনের সামনে 56 ঘন্টা অবস্থানের পর অবশেষে জুনিয়র ডাক্তাররা নবান্নে পৌঁছলেন। তারপরও বেশ কিছুক্ষণ টানাপোড়েন চলল সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে। প্রথমে সরকারের নির্দিষ্ট করে দেয়া 15 জনের বদলে 34 জন আন্দোলনকারীর সংখ্যা নিয়ে, সেটা সরকার মেনে নিলে দ্বিতীয় এবং দীর্ঘ টানাপোড়েন চলল এই বৈঠক লাইভ স্ট্রিমিং করা হবে কিনা, যা আন্দোলনকারী ডাক্তারবাবুদের অন্যতম প্রধান দাবি ছিল তা নিয়ে। কিন্তু কেন? আমি আবার বলছি, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং। আজও ফ্ল্যাশব্যাক দিয়ে এই অনুষ্ঠান শুরু করব। স্বচ্ছতার জন্য লাইভ স্ট্রিমিংয়ের বিকল্প নেই, এ কথা তো মুখ্যমন্ত্রী বারবার বলেন। অসংখ্য, কয়েকশো প্রশাসনিক বৈঠক লাইভ স্ট্রিমিং করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি 2019 সালের 17 জুন, যখন 7 দিনের কর্মবিরতিতে থাকা জুনিয়র ডাক্তারদের সঙ্গে এই নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী মিলিত হন, সেখানে তার অবস্থান, তার মতামত এই বিষয়ে একেবারে স্পষ্ট করে দিয়েছিলেন। আমি এই অনুষ্ঠান শুরু করব লাইভ স্ট্রিমিংয়ে বলা এবং লাইভ স্ট্রিমিং নিয়ে বলা মুখ্যমন্ত্রীর সেই দিনের কথা দিয়ে। আমি আবার তারিখটা একবার পড়ব। 2019 সালের 17 জুন, আপনাদের মনে থাকবে, এনআরএসে একটি দুর্ভাগ্যজনক ঘটনার পর 7 দিনের কর্মবিরতি পালন করেছিলেন জুনিয়র ডাক্তাররা। সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংও আমি সংবাদ মাধ্যমের সামনেই করি, তার কারণ আমার কাছে হাইড অ্যান্ড সিক করার কোনো জায়গা নেই, যা করি ওপেন করি, সুতরাং সবার জানা উচিত। দেখব যা যা অ্যাকশন গভর্নমেন্ট তোমরা যা যা বলেছো আমি সবটাই করব, মানে আমি ইনস্ট্রাকশন তোমাদের সামনেই দিয়ে দিলাম। আমরা দেখো, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংও আমি প্রেসের সামনেই করি, তার কারণ আমার কাছে হাইড অ্যান্ড সিক করার কোনো জায়গা নেই, যা করি ওপেন করি, সুতরাং সবার জানা উচিত। কিন্তু এখানে আমি বলবো যে আজকে কেন লাইভ স্ট্রিমিং নয়, মুখ্যমন্ত্রী তার একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন, এটা যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, এখানে লাইভ স্ট্রিমিং করা যেত না। বিচারাধীন বিষয় এবং কেসটা সিবিআই দেখছে, তাই লাইভ স্ট্রিমিং সম্ভব নয়, মুখ্যমন্ত্রী বলছেন। আমি ডক্টর বিপ্রেশ চক্রবর্তী, জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি, এখানে আছেন। ডিজিকে আমরা একই প্রশ্ন করেছিলাম, ডিজি রাজীব কুমার বলেছেন নো ওয়্যার ইট ইজ ডান লাইভ। আপনাদের উল্টো দিক থেকে আমি আপনার কাছে প্রশ্নেতে আসবো যে এই লাইভ সম্প্রচারের প্রশ্নে, এই লাইভ স্ট্রিমিংয়ের পয়েন্টটাতে আপনারা অনড় কেন? অনর্থার অনেকগুলো কারণ আছে, তবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা কথা শুধু বলে নিতে চাই। আমি পশ্চিমবাংলার জনসাধারণের সামনে হাত জোর করে একটা কথা বলতে চাই, উইথ ডিউ রেসপেক্ট ম্যাডাম, আমরা ডাক্তার, আমরা ডাক্তারি সমাজের ছাত্র, আমরা প্রত্যেকে এখানে লড়ছি। আমাদের কাছে সবচাইতে পছন্দের এবং একমাত্র পছন্দের আমাদের ডাক্তারি চেয়ারটাই। এই কথাটা আমি সবার আগে একটু ক্ল্যারিফাই করে নিতে চাই। যেই প্রশ্নে আমরা আসছি যে কেন লাইভ স্ট্রিমিং আমরা চাইছি, আমরা আজ কিন্তু মুখ্যমন্ত্রী মোটামুটি দাঁড়িপাল্লায় বসিয়েছেন, একদিকে মৃত্যু আর একদিকে হচ্ছে আপনাদের কর্মবিরতি, মানে সরাসরি মৃত্যুর সঙ্গে রিলেট করে দেখাচ্ছেন যে পরপর মানুষের মৃত্যু হচ্ছে শুধু আপনাদের কর্মবিরতির জন্য। সেটা আমি বলবো এটা সেম সাইড গোলই। তাহলে উনি যদি এরকম কিছু বলে থাকেন তার এক্সপ্লেনেশনটা আমি দিচ্ছি, তার আগে কেন লাইভ স্ট্রিমিং সেটা একটু বলে নিচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমরা লড়াই করছি 1 মাসের ওপর হয়ে গেছে, এবং আজকের এই লড়াইটায় আমরা পথে নেমে লড়ছি, ময়দানে নেমে লড়ছি। আমাদের সাথে পশ্চিমবাংলার সাধারণ মানুষ, দেশের বাইরের মানুষ লড়ছে, এবং দেশে বিদেশের মানুষ জানতে যে কী হচ্ছে, কেন হচ্ছে, আমরা তোমাদের সাথে আছি, পাশে আছি।
আজকে অভয়ার বাবা মা আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাদের হাতে হাত রেখে বলেছে তোমাদের মুখের দিকে দাঁড়িয়েছি, তোমরা কিন্তু আমার মেয়ের বিচারটা নিয়ে আসবে। আজকে আমরা অনেকের কাছেই এই অ্যান্সারগুলো দেওয়ার জন্য দায়বদ্ধ, তারা সবাই পাশে আছেন। এই প্রতিটা মানুষ এই লড়াইটাকে নিজেদের লড়াই মনে করছে, প্রতিটা মানুষের অধিকার আছে ওই ঘরের মধ্যে কি আলোচনা হচ্ছে, কি বলা হচ্ছে, কি হচ্ছে সেগুলো জানার। আমরা কিছুজন যেতে পারি 30 জন, কিন্তু 30 জন এখানে কেউ এমন নয় যে এ দাদা ও দিদি বা এ মাথা, এমন কিচ্ছু নয়। প্রত্যেকের লড়াই, প্রত্যেকের এই বেসিক এই নৈতিক অধিকারটা আছে যে সবাই সেটা শুনতে পারবে, এবং সবার নিজস্ব কিছু রাগ, ক্ষোভ, রিসেন্টমেন্ট অনেক কিছু আছে। এবং এখানে তো এই অস্বীকার করার কোনো জায়গায় নেই। কী এমন হতো, কি হতো, আমরা তো ওখানে গিয়ে বলিনি যে কোনো সাবজুডিস ব্যাপার উনি বলছেন। এবং আরেকটা উনি বলেছেন যে হচ্ছে রেকর্ড করতাম, কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট আমার যেটা মনে হয়, কারণ উনি বলছেন লাইভ দেখানো যাবে না, সাবজুডিস ব্যাপার, এবং সেকেন্ডলি উনি বলছেন রেকর্ড করা যাবে, চাইলে আমি দিয়ে দিতাম। কোনো না কোনো জায়গায় তো রেকর্ডিংটা চলেই আসতো, তাহলে ব্যাপারটা তো একই দাঁড়ালো। কেন, এর কারণ কি মনে হয়? মানে আমি বলছি সরকার কেন মনে করছে যে লাইভ স্ট্রিমিং হলে সেটা খোলা মনে আলোচনা হবে না? এই প্রশ্নের উত্তরটা সব থেকে ভালো মনে হয় সরকার নিজেই দিতে পারবে, যে কিসে সমস্যাটা হচ্ছে। কিছু কি ওনারা ভয় পাচ্ছেন, কিছু জিনিস এড়াতে চাইছেন, কিছু জিনিস শুনতে চাইছেন না, কিছু অপ্রিয় প্রশ্ন, কিছু অপ্রিয় কেন প্যান্ডোরাস বক্স কিছু ওপেন হয়ে যাবে হয়তো সরকারের সামনে, জানি না আমরা, হতেই পারে। তাহলে তো আমাদের তরফ থেকে আমরা স্বচ্ছতাটা ডিমান্ড করেছি, প্রত্যেক মানুষের ভয়েস হয়ে আমরা গেছি, তাই প্রত্যেক মানুষ যেন সেটা শুনতে পারে, জানতে পারে, এটাই আমাদের খুব, এমন বেশি কিছু নয়, এটা মানতে কি আর লাগতো। আমি একবার আইনি পার্টটা ফিরদৌসের কাছে জেনে নেব। ফিরদৌস, যেখানে উনি সুপ্রিম কোর্টের কথা বলছেন মুখ্যমন্ত্রী, অথচ সুপ্রিম কোর্টে এই তদন্তের প্রত্যেকটা ধাপ, এমনকি যে দেহ থেকে যা সংরক্ষণ করা হয়েছে কোন সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে যাবে না কোথায় যাবে, সেটা অবধি আলোচনা হচ্ছে মানুষের সামনে। এবং মানুষ মানে গোটা দেশের মানুষ, সম্ভবত বিদেশ থেকেও মানুষ শুনছেন, তার কারণ সুপ্রিম কোর্ট লাইভ স্ট্রিমিং করছে। আমি বলছি এই বিচারাধীন বিষয়, সিবিআই তদন্ত, সুপ্রিম কোর্টের বিচার করছে, এর সঙ্গে আদৌ লাইভ স্ট্রিমিংয়ের কি কোনো বিরোধ আছে? প্রথম কথা বলি, এর কোনো প্রকার প্রতিবন্ধকতা নেই, না আইনগত প্রতিবন্ধকতা রয়েছে, না নির্দেশগত প্রতিবন্ধকতা রয়েছে। লাইভ স্ট্রিমিংয়ের প্রতিবন্ধকতা থাকলে হয় আইদার কোনো আইনে সেটা বলা থাকবে যে এই বিষয়ে লাইভ স্ট্রিমিং করা যাবে না, এই আইনে বর্ণিত আছে, অথবা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো একটি আদালত সেটি নির্দেশ দিয়ে বলবে লাইভ স্ট্রিমিং করা যাবে না। আমি লাইভ স্ট্রিমিংয়ের বিষয়ে আসার সময় আপনি একজন বাঙালি স্পিকারের কথা মনে করিয়ে দিতে চাইব। 24শে জুলাই 2006 লোকসভা টিভির অবতারণা হলো, একজন বাঙালি স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় তিনি বললেন যে গোটা দেশের মানুষের জানার অধিকার রয়েছে আইনসভার অভ্যন্তরে তাদের জনপ্রতিনিধিরা কি কাজ করছেন, তাই লোকসভা টিভি এবং রাজ্যসভা টিভির অবতারণা। এবার আসি সুপ্রিম কোর্টে। এই সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং নিয়ে সিনিয়র অ্যাডভোকেট ইন্দিরা জয়সিং তিনি মামলা করেছিলেন, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট মডালিটিস ঠিক করে সুপ্রিম কোর্ট নির্দেশ দেন লাইভ স্ট্রিমিং করার। সুপ্রিম কোর্ট নিজে লাইভ স্ট্রিমিং করে, অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন হাইকোর্ট তারা লাইভ স্ট্রিমিং করতে শুরু করে, এবং এখন বর্তমানে সব জায়গায় লাইভ স্ট্রিমিং চলছে। কিন্তু আমার বিষয়টা অন্য জায়গায়, কিন্তু তুমি লাইভ স্ট্রিমিং অন্য বিষয়ে যাওয়ার আগে ফিরদৌস, আমি বলছি বিচারাধীন বিষয়টাও ভারী মজার। আমি বলছি এর আগে যখন সিঙ্গুর বিচারাধীন ছিল, অবভিয়াসলি নন্দীগ্রাম, নেতাই, সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে, প্রকাশ্যে মানুষ তার মতামত রেখেছেন, বিরোধী নেতা নেত্রীরা এখন যারা সরকারে আছেন তারাও রেখেছেন, তখন কিন্তু বিচারাধীন মনে হয়নি। হঠাৎ এই বিচারাধীন বিষয়ে লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে একটা পাঁচিল হয়ে দাঁড়ালো, এবং এত বড় একটা বহু প্রতীক্ষিত বৈঠক কার্যত ভেস্তে গেল। এবং শুধু তাই না, দেখুন আমি যে প্রথমেই বলে দিলাম কোনো আইনগত প্রতিবন্ধকতা নেই বা কোনো নির্দেশগত প্রতিবন্ধকতা নেই। এবার আমি অন্য বিষয়ে আসছি। আমি এর আগের দিন সুপ্রিম কোর্ট 9 সেপ্টেম্বরের যে অর্ডার, সেই অর্ডারে দেখবেন 15 নম্বর প্যারাগ্রাফে স্টেট গভর্নমেন্ট একটা রিপোর্ট ফাইল করেছে। সেই রিপোর্টে তারা নির্দিষ্টভাবে ক্যাটাগরিক্যালি প্যারা 7 এবং প্যারা 8-এ কি লিখেছেন সেটা সুপ্রিম কোর্ট সেটা কোট করে দিয়েছে অর্ডার শিটে। প্যারা 15 নম্বর প্যারাগ্রাফে সেটা কিন্তু রেকর্ডেড আছে। সেখানে বলা আছে মোর দেন 6 লাখ ইন্ডিভিজুয়াল হ্যাভ বিন ডিনাইড ট্রিটমেন্ট অ্যাজ রেসিডেন্ট ডক্টর আর নট অ্যাটেন্ডিং ওপিডিস। অর্থাৎ 6 লক্ষ ইন্ডিভিজুয়াল তারা এই যে রেসিডেন্ট ডক্টররা তারা এই যে যেহেতু তারা ডিনাই করেছে সেই জন্য তারা চিকিৎসা পায়নি। এবং শুধু তাই না, ইন্টারেস্টিংলি বলা আছে 20টা মানুষের মৃত্যু ঘটেছে তাদের ডিনায়ালের জন্য। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সকলের মুখ্যমন্ত্রী, যে 6 লক্ষ মানুষ তারা চিকিৎসা পেলেন না তাদেরও মুখ্যমন্ত্রী, অর্থাৎ তাদের প্রতিনিধি হয়ে তো রাজ্যের মুখ্যমন্ত্রী অন্ততপক্ষে এদেরকে প্রশ্ন করতে পারতেন যে তোমরা কেন ডিনাই করছো চিকিৎসা, যার জন্য 6 লক্ষ মানুষ
তারা চিকিৎসা পেলেন না বা 20 জন মানুষ মারা, তা এই রাজ্যের এই 6 লক্ষ মানুষের তো জানার অধিকার রয়েছিল যে কেন এই চিকিৎসকরা তাদের চিকিৎসা দেননি, তাই 6 লক্ষ চিকিৎসক পায়নি। এটা অন্তত রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তাদের প্রতিনিধি হয়ে করতে পারতেন, কিন্তু দুর্ভাগ্য হলো তিনি সেটা করলেন না। কেন করলেন না? আসলে এই ডক্টর বাবুরা গিয়ে এই প্রশ্নটি করতো যে আপনি যে রিপোর্টে লিখে দিলেন যে 20 জন মানুষ মারা গেছে, কিসের উপর ভিত্তি করে বললেন? এবং ইন্টারেস্টিংলি সব থেকে রিপোর্টে বর্ণিত আছে, ফার্দারমোর ইনফরমেশন রিগার্ডিং 20 কেসেস অফ ডেথ ডিউ টু দ্য ডিনায়াল অফ ট্রিটমেন্ট হ্যাভ বিন রেকর্ডেড ইনক্লুডিং ডিফারেন্ট সোর্সেস ইনক্লুডিং দোজ রিপোর্টেড ইন মিডিয়া। অর্থাৎ খবরের কাগজ কি খবর করলো তার উপর ভিত্তি করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে বলছে 20 জন মানুষের মৃত্যু ঘটেছে এদের চিকিৎসা ডিনায়ালের ফলে, এবং সুপ্রিম কোর্ট টাইমের এগেন বলছে যে ওই মিডিয়া রিপোর্টের উপর ভিত্তি করে তুমি কোনো কিছু কাজ করতে পারো না। রাজ্য সরকারের ইনফ্রাস্ট্রাকচার এমন খারাপ হয়ে গেছে। আর একটা কথা বলে আমি শেষ করব। আচ্ছা, রাজ্যের এই যে চিকিৎসা ব্যবস্থা ইনফ্রাস্ট্রাকচার কি শুধুমাত্র এই জুনিয়র চিকিৎসকদের উপর নির্ভর করে? সেখানে পিএইচসি রয়েছে, বিপিএসসি রয়েছে, আরএইচ রয়েছে, স্টেট জেনারেল হসপিটাল রয়েছে, এসডিএইচ রয়েছে, ডিএইচ রয়েছে, এবং শুধু তাই নয়, এই পিজিটির মধ্যে 2 রকম পিজিটি আছে, একটা ওপেন পিজিটি, একটা সার্ভিস পিজিটি। যারা এখানে ডাক্তারবাবুরা আছেন, সার্ভিস পিজিটিরা কোনোদিন কোনো স্ট্রাইকে যেতে পারে না, তার কারণ তারা সরকারি চাকরিরত। তারা কোনোদিন তাদের প্রথম কথা হচ্ছে তারা কোনোদিন স্ট্রাইকে যেতে পারে না। এবং স্ট্রাইকে আমি ফিরদৌসের সঙ্গে আমি শুধু যোগ করব, সেটা হচ্ছে শুধু এটা সুপ্রিম কোর্টে সাবমিশন নয়, এটা পরের দিন যখন একেবারে প্রশাসনিক বৈঠকের একটা অংশ ওই লাইভ স্ট্রিমিং হচ্ছিল, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্য সচিবকে বলেন যে কতজন এখনো পর্যন্ত এই কর্মবিরতির জন্য মারা গেছেন। তিনি বলেন 21, 22, 23 সংখ্যাটা তিনিও কোট করেন যে আদার সোর্সেস আর মিডিয়া রিপোর্ট। আমি বলছি মিডিয়ার জায়গা থেকে আত্মশ্লাঘার জায়গা আছে, কিন্তু একটা সরকারের সেদিনও বলেছিলাম যে তথ্যের স্তম্ভ কেন সংবাদ মাধ্যমের তথ্য হবে? সরকারি হাসপাতালে আমি ধরে নিচ্ছি চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হয়েছেন, সেই তথ্য তো রাজ্য সরকারের কাছে থাকবে। তবে ঘটনাচক্রে আজকে ডক্টর বিপ্রেশ চক্রবর্তী, ওনাকে নিয়ে উনি জানেনও না, আরেকটা প্রতিবেদন আজকে দেখাবো, সেটা হচ্ছে একজন পুলিশ কর্মী, তিনি অসুস্থ হয়েছিলেন, ডাক্তারবাবুরা কিন্তু এই ডক্টর চক্রবর্তী ঝাঁপিয়ে তাদের চিকিৎসা করেছেন। কিন্তু তার আগে আমি ডক্টর কুণাল সরকারের কাছে আসবো। কুণালদা, এক হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা কালকেই আমি দেখছিলাম এই 9:30 নাগাদ যে প্রেস কনফারেন্সটি হচ্ছিল তাতে বলছিলেন যে এই আন্দোলন আর চিকিৎসক মহলের মধ্যে সীমাবদ্ধ নেই, বৃহত্তর মানুষের সমাজ, তাদের যে দাবি সেটা চিকিৎসকদের বিচারের দাবির সঙ্গে মিলে গেছে, সেই জন্য গোটা বৃহত্তর সমাজের কাছে, আরও বেশি মানুষের কাছে তারা দায়বদ্ধ, এবং সেইখানে তাদের স্বচ্ছতার প্রয়োজন আছে, এবং সেই জন্য সরাসরি এই যে বৈঠক এটা লাইভ স্ট্রিমিং করতে হবে। আমি বলছি, আজকে আবার বলছি, মুখ্যমন্ত্রী একেবারে মৃত্যুর সঙ্গে দাঁড়িপাল্লায় তুলেছেন এই কর্মবিরতিটাকে, একটার পর একটা উদাহরণ দিয়েছেন। কিভাবে দেখছেন এটা? এটা কার্যত ডাক্তারবাবু বনাম সাধারণ মানুষ, ডাক্তারবাবু বনাম গরিব মানুষের লড়াই মনে হচ্ছে না? এটা খুব দুঃখের বিষয় সুমন, যে আমরা এর মধ্যে একটা আর্টিফিশিয়াল ক্লাস ওয়ার তৈরি করার চেষ্টা করছি, এবং আমার মনে হয় সবার কাছে অনুরোধ যে আমাদের দুর্ভাগ্যের পরিমাণটা তো উপচে পড়ছে আজকের দিনে, তো আমরা এর বোঝাটা বর্তমানে নাই বা বাড়ালাম। এবারে প্রশ্ন হলো যে লাইভ স্ট্রিম না করার যে একটা কারণ, এর কারণটা কিন্তু সহজে অনুমেয়। কারণ আজকের যে ইস্যুটা নিয়ে কথা হতো এটা তো কোনো উদ্বোধনের ইস্যু ছিল না, এটা এমন কোনো ইস্যু নয় যেখানে দুই পক্ষ একেবারে উদ্বাহু হয়ে উদ্বেলিত হয়ে তারা লাফালাফি করছে। এখানে আমাদের প্রশাসনিক বা সরকার পক্ষকে এই মিটিংয়ে বসতে হতো not as a part of the solution but in the beginning as a part of the problem. কারণ আজকে এই যে ছেলেমেয়েরা আজকে রাজ্যটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এর দুটো ফান্ডামেন্টাল কারণ হলো, একটা হলো ওভারঅল মিসম্যানেজমেন্ট অফ হেলথ কেয়ার, এবং দ্বিতীয়ত ইমিডিয়েট কারণটা হলো ওভারঅল মিসম্যানেজমেন্ট অফ ইনভেস্টিগেশন। এবং সেখানে খুব কঠিন প্রশ্ন হতো। তো তুমি শেক্সপিয়ারকে দিয়ে বললে না, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং। আমার মনে হয় এই মিটিংটা যেভাবে হবে, এই দিন 15-16 দিন আগে এরা যায়নি, কিন্তু সমস্ত চিকিৎসক এরা মিলে আমাদের চিফ সেক্রেটারির সঙ্গে মিটিং হয়েছিল, বেচারাকে অনেক প্রশ্ন ফেস করতে হয়েছিল, which he did। আমার মনে হয় উনি বিন্দুমাত্র খুব একটা আনন্দিত হননি সেই প্রশ্নগুলো নিয়ে। এখন এই প্রশ্নগুলো যদি লাইভ স্ট্রিমিংয়ে মানুষের সামনে যায়, তুমি মিটিংয়ে কী নিয়ে আলোচনা করতে?
একদম। তুমি মিটিংয়ে কি নিয়ে আলোচনা করতে? তুমি আলোচনা করতে যে আমাদের হাসপাতালে, মেডিকেল কলেজে এই নৈরাজ্যগুলো হলো কেন। তুমি এই মিটিংয়ে আলোচনা করতে যে যখন এই নৈরাজ্য ঘটে গেল, যখন এই মেয়েটি আমাদের মধ্যে থেকে চলে গেল, তারপরে কেন পদে পদে আমরা ইনভেস্টিগেট করতে যতটা না হেঁটেছি তার থেকে বেশি আমরা হোঁচট খেয়েছি। কেন এই জিনিসটা? একটা জিনিস আমার যোগ করতে হবে, সেটা হচ্ছে যে ওনাদের যা দাবি, এবং আজকে নবান্নে আমি খুব মন দিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিক কিছুটা দাবি মেনে নেওয়া হয়েছিল। আমি অন্য কথা বলছি, সেটা হচ্ছে দুটোর মধ্যে কিন্তু নবান্ন বলছে ওনাদের যা দাবি, যা নিয়ে আলোচনা হবে, আর ওনারা পাবলিকলি যে দাবিগুলো বলছেন তার মধ্যে তফাৎ আছে। তার কারণ মুখ্যমন্ত্রী বলছেন যে কি নিয়ে আজকে আলোচনা হতো, ইনফ্রাস্ট্রাকচার অফ মেডিকেল সিস্টেম ইন ওয়েস্ট বেঙ্গল, 2 সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ ডক্টরস। কিন্তু ওনাদের দাবি তো ফ্রম ডে ওয়ান পুলিশ কমিশনারের পদত্যাগ, তারপরে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ, এইগুলো তার মানে আলোচনার আওতায় অ্যাকর্ডিং টু নবান্ন ছিল না। মানে আমি তো এখানে একটা বিরাট তফাৎ দেখছি ওনাদের দাবি আর নির্ধারিত নবান্ন ভাবছে যা নিয়ে আলোচনা করব তার মধ্যে। দেখো সুমন, কথাটা হচ্ছে এই অপ্রিয় কঠিন প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া যাবে না। আজকেও এড়িয়ে যাওয়া যাবে না, কালকে মিটিং হলেও এড়িয়ে যাওয়া যাবে না। এবার এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছিল, আমার মনে হয় আজকে সেই ঘটনার টাইমিংটা ওয়াজ ভেরি ক্রিটিক্যাল। গতকাল সন্ধেবেলা যখন আমাদের চন্দ্রিমাদি তার মিটিংটা শেষ করছিলেন, তখন একটু যেন কড়া হাতে পরিস্থিতিটাকে নেব এরকম একটা ভাব ছিল। একটা ঘটনা ঘটলো, ইজ দ্য সাপোর্ট ফ্রম দি অল ইন্ডিয়া জুনিয়র ডক্টরস ফোরাম, এবং দ্বিতীয়ত বিকেলে যে প্রেস কনফারেন্সটা করলো আমাদের সিনিয়র ডক্টররা, এবং মোটামুটি এই ইস্যুটা পরিষ্কার হয়ে গেল যে একটি ছেলের কাছেও যদি কোনো পিউনিটিভ বা পানিশমেন্ট টাইপ অফ নোটিসেস আসে তাহলে কিন্তু পরিস্থিতি হাতের বাইরে একেবারেই বেরিয়ে যাবে। এবং তারপর আমার মনে হয় কারেক্টলি, আমি অ্যাবসলিউটলি কারেক্টলি বলছি, কোনো একটা বোঝাপড়ার মধ্যে মানুষ কেউ এক পা এগিয়ে আসবে, কাউকে এক পা পিছিয়ে আসতে হবে। অন্তত আজকে যদি একটা কিছু ঠিক দিকে কেউ গিয়ে থাকে তাহলে ওই যে কড়া কথা বলবো, নাক মুলে দেবো, কানে চাটি মারবো, এই করব, এই কথাগুলো আজকে আমরা বিকেল থেকে খুব একটা শুনিনি। কারণ কি হলে কি হতে পারতো তার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু পরিস্থিতি একেবারে ওই মানে জাম্পিং অফ দ্য প্লেন উইদাউট আ প্যারাশুট সেই রকমের একটা ব্যাপার হতো যদি আজকে আমরা সেই লাইনে থাকতাম। সেকেন্ড কথাটা হচ্ছে যে লাইভ স্ট্রিমিং যে আজকে ডিফিকাল্ট হবে, আমার মনে হয় এই কথাটা ওদের বলা উচিত ছিল ওরা রওনা হবার আগে। কারণ যখন ওরা রওনা হচ্ছে, যখন ওরা বাসে উঠছে, সেই স্টেজ অবধি যা কথাবার্তা হয়েছে, আমার মনে হয় যে চিফ সেক্রেটারি এবং অন্যান্যরা যারা ছিলেন তারা যদি ক্লিয়ারলি ওদের বলে দিত যে তারা সেখানে নেগোশিয়েট করছে না, আমার যতদূর ধারণা এরা বাসে উঠতো না এবং এরা অতদূর ওখানে যেত না। বাকিটা ফিরদৌস এরা বললেন যে কি কারণে, যে এটাকে খুব একটা একদম আমি যেহেতু কুণালদা আমি আসবো ফিরদৌস, কিন্তু তার আগে দ্রুত একবার আপনাদের পরপর দুটো অংশ দেখাবো। আরেকটা খানিকক্ষণ আগে যেটা দেখালাম যে 2019 সালের 17ই জুন এই লাইভ স্ট্রিমিংয়েই সেদিনও লাইভ স্ট্রিমিং হচ্ছিল, 7 দিনের কর্মবিরতির পর মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন আরেকবার দেখাবো, দেখুন। যা অ্যাকশন গভর্নমেন্ট তোমরা যা বলেছো আমি সবটাই করব, মানে আমি ইনস্ট্রাকশন তোমাদের সামনেই দিয়ে দিলাম। আমরা দেখো, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংও আমি প্রেসের সামনেই করি, তার কারণ আমার কাছে হাইড অ্যান্ড সিক করার কোনো জায়গা নেই, যা করি ওপেন করি, সুতরাং সবার জানা উচিত। আর আজকে কেন সেদিনের পরিস্থিতি আজকে নয়, মুখ্যমন্ত্রী তার একটা ব্যাখ্যা দিয়েছেন। আমি আবার বলছি, সেই ব্যাখ্যা হচ্ছে যে সুপ্রিম কোর্টে এটা বিচারাধীন বিষয়, সিবিআই তদন্ত করছে, সব কিছু করা যায় না। ঠিক কি বলেছেন, কেন লাইভ স্ট্রিমিংয়ে আজকে নবান্ন রাজি হলো না, দেখাবো। আমরা 2 ঘন্টা 10 মিনিট অপেক্ষা করছি এবং হলের মধ্যে আমরা অপেক্ষা করছিলাম যে আমার ভাই বোনেদের, ডাক্তার ভাই বোনেদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা আসবেন মিটিংয়ে। এই মিটিংটা কিন্তু আমরা চিঠি দিয়েছিলাম প্রথমেই এবং ওনারা চিঠি রেসপন্ড করে আসবেন বলেছিলেন। আমরা বলেছিলাম ওপেন মাইন্ড নিয়ে আসুন, কোনো ডিম্যান্ডস বা কোনো পার্টিকুলার ইস্যু নয়, আপনারা আলোচনা করুন যেটা আলোচনা করতে চান, কিন্তু খোলা মনে। আপনাদেরও কোনো দড়ির বাঁধন নেই, আমাদেরও নেই। কথা বললে তবে সমস্যা
যদি থাকে সমাধান হয়। একবার আমি ওদের নিয়ে, ওরা যেটা বলছে ঠিকই বলছে, লাইভ স্ট্রিমিং করে দিয়েছিলাম। সুপ্রিম কোর্টের হাতে কেস ছিল না, বা কেসটা সিবিআইয়ের কাছে ছিল না, সেটা অন্য ঘটনা ছিল। এখানে আমাদের মনে রাখতে হবে, আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম, সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম, স্বচ্ছতা মানবার জন্য এবং sanctity of the proceedings, ensuring that all discussions are actually accurately documented. আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম, সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে। ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে, আমরা পারি না। আবার বলছি ফিরদৌস, যেহেতু এত বড় একটা মিটিং এই একটা লাইভ স্ট্রিমিংয়ের পয়েন্টে ভেস্তে গেল, কোথাও সুপ্রিম কোর্টের তরফে কোনো দেয়াল আছে? প্রথম কথা, কোনো দেওয়াল নেই। শুধু তাই না, এর আগে যে 15 নম্বর প্যারাগ্রাফের কথা বলছিলাম না, সেখানেই ওই যে স্টেট গভর্নমেন্ট যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে তার 8 নম্বর প্যারাগ্রাফে তারা নির্দিষ্টভাবে বলেছে, এর আগে 21শে আগস্ট 2024 প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ তারা কিন্তু এই রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে বসেছিল কিসের জন্য না, এই যে এরা যে অ্যাজিটেশন করছে সেটা যাতে উঠে যায়। আসলে এটিকে ব্যবহার করা হবে সুপ্রিম কোর্টে এর পরের দিন। এই যে বলছিলেন না কুণালবাবু, যে কিছুক্ষণ আগে যে যখন বাসে ওঠে তখন জানানো হয়নি, কেন জানানো হয়নি? তার কারণ এই যে ডাক্তাররা এসে তারপরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো প্রকার সভা না করে ফিরে গেছে, এটা জানানো হবে সেই জন্য যে আসলে দেখো সরকারের পক্ষ থেকে সমস্ত রকম উদ্যোগ রয়েছে, কিন্তু এই জুনিয়র ডক্টররা তারা কোনো রকম সহযোগিতা করছে না, তুমি এদের বিরুদ্ধে পেনাল অ্যাকশন নাও। এইটিকে বলার জন্য এবং ওই স্পেসটিকে তৈরি করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এদের সঙ্গে আমি বলবো প্রতারণা করলেন। লাইভ স্ট্রিমিং এ কোনো প্রকার প্রতিবন্ধকতা নেই, না আইনগত প্রতিবন্ধকতা রয়েছে, না নির্দেশগত প্রতিবন্ধকতা রয়েছে। মুখ্যমন্ত্রী তদন্ত করছে না, সিবিআই তদন্ত করছে, ইভেন যদি রাজ্যের পুলিশও তদন্ত করত বা সিআইডি তদন্ত করত, সেক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর এই জুনিয়র ডক্টরদের সঙ্গে লাইভ স্ট্রিমিং এ কোনো প্রকার প্রশাসনিক আলাপ আলোচনার কোনো প্রকার প্রতিবন্ধকতা সেক্ষেত্রেও থাকতো না। আমি কুণালদার কাছে আসবো, একবার তিলোত্তমার কাছে যাব। তিলোত্তমা, এক হচ্ছে যে এত বড় একটা বৈঠক, যেটার একদিকে যদি জুনিয়র ডাক্তারবাবুরা থাকেন, তাদের 33 দিন 34 দিন হতে চললো আন্দোলন, রাস্তায় বসা, বৃষ্টিতে ভেজা, রোদে পোড়াটা থাকে, আরেকদিকে এ রাজ্যের কোটি কোটি মানুষ, তাদের সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা, এই দুটো মানে মুহূর্তে আমি বলছি যে আলোচনা না চললে তো কোনো দিনই সমাধান হবে না। আমি বলছি আগের বার নবান্নে এই বৈঠক মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং যেটা হয় সেটা হয়েছিল কিন্তু 7 দিনের মাথায়। 7 দিনে যদি এত গুরুত্বপূর্ণ হয় যে 26 জনকে ডেকে, সেবারে 26 জন, প্রায় 30 জনই ছিলেন, আলোচনা হয় এবং তার লাইভ স্ট্রিমিং হয়, তাহলে 32-33 দিনের মাথায় কেন হবে না? আমি কালকে এই সংখ্যাটা শুনছিলাম যে ওনারা জুনিয়র ডাক্তাররা রাজ্য জুড়ে 7,500। এবার এদের প্রত্যেকে, প্রায় প্রত্যেকে আমি যে জানি অংশ নিয়েছেন এই কর্মবিরতিতে। কজন আজকে যাওয়ার সুযোগ পেয়েছে? 34 জন। আমি বলছি নট ইভেন 0.5%। তো বাকি যারা আছে, এটা একটা ইমোশনাল ইস্যুতে কার্যত এইটা চলছে এবং প্রত্যেকের ব্যক্তিগত ওয়েলবিং সেটা যুক্ত আছে এই দাবিগুলোর সঙ্গে। সরকার কী ভাবছে, সরকার কী করছে, সেইটা লাইভ দেখলে যদি কনফিডেন্স বিল্ড আপ হতো, যেটা মূল, যে তোমাদের ভয় নেই, ডিজিও বারবার যেটা বলছেন, রাজীব কুমার বলছেন যে আমরা ব্যবস্থা করছি, আমি বলছি এই কনফিডেন্স বিল্ডিংটা মানে পজিটিভ দিক থেকে দেখলে তো এই মিটিং থেকে, এই আলোচনার মাধ্যমেই উঠে আসতে পারতো যে তোমাদের ভয় নেই, এইরকম একটা রোবাস্ট ব্যবস্থা, স্বাস্থ্য পরিকাঠামো আমরা এখন থেকে দেব। সেটা তো সরকারের দিক থেকেও একটা সুযোগ ছিল। প্রথম কথা হচ্ছে যে গোটা ব্যাপারটা এই 2-3 দিন ধরে যেটা চলছে, মেল চালাচালি এবং আলোচনা হবে হবে না ইত্যাদি ইত্যাদি, সবটা দেখে আজকের শেষ পর্ব পর্যন্ত দেখার পরে যেটা মনে হচ্ছে যে এটা খুব সুপরিকল্পিতভাবে এই চিত্রনাট্যটা রচনা করা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে একটা জায়গাতে আটকে রাখা হয়েছে যে যেখানে এসে দেখা যাবে যে কোনো রকমভাবে ঐকমত্যে পৌঁছানো যাচ্ছে না, এবং সেটা হচ্ছে এই লাইভ স্ট্রিমিং। তাদের আলোচনার আগ্রহ যদি এতই বেশি, তাহলে এই সামান্য বিষয়টাকে মেনে নেওয়া যেত এবং আমার মনে হয় যে আজকে ডাক্তাররা যে স্বচ্ছতার সঙ্গে এই আন্দোলনটা করছেন, সেই স্বচ্ছতাকে এক্সপ্লয়েট করা হলো এবং এরপরে এই গোটা ঘটনাটাকে উদাহরণ হিসেবে তুলে অনায়াসে বলা যাবে যে আমরা তো দরজা খুলেই রেখেছিলাম, ডাক্তাররা এলেন না, অর্থাৎ গোটা বিষয়টা ডাক্তারদের ঘাড়ে চলে গেল। আরেকটা হচ্ছে যে যেটা খুব প্রত্যাশিত এবং ডাক্তারদের দাবির মধ্যেও যেটা রয়েছে সেটা হচ্ছে যে সুরক্ষার দাবি, নিরাপত্তার দাবি। একটা
গোটা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে নিরাপত্তার পরিকাঠামো যদি তৈরি করতে হয়, তাহলে সেটা একটা বিরাট বাজেটেরও প্রশ্ন। এখনো পর্যন্ত রাজ্য সরকারকে কোথাও আমরা এরকম কোনো বিজ্ঞপ্তি দিতে শুনিনি বা কোথাও কোনো প্রেস কনফারেন্স করতে শুনিনি যেখানে বলা হচ্ছে যে ঠিক আছে, নিরাপত্তা ইমিডিয়েট নিরাপত্তার জন্য আমরা এত টাকা বরাদ্দ করছি, এই ব্যবস্থা করছি, অমুক দিন আমরা টেন্ডার ডাকবো, এটসেট্রা এটসেট্রা। অর্থাৎ প্রসেসটা আমরা শুরু করছি। বলছেন হ্যাঁ প্রসেসটা শুরু করেছি, কোথায় প্রসেস? আমি একটা হাসপাতালে 2টো ক্যামেরা লাগিয়ে দিলাম, আমার নিরাপত্তা তাতে নিশ্চিত হয় না। এটা একটা প্রসিডিওর, যেটাকে নিশ্চিত করতে রাজ্য সরকারকে অনেক প্রসিডিওরের মধ্যে যেতে হবে। তার কোনো আভাস মাত্র আমরা দেখছি না। কোথায় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা সদিচ্ছা? মিটিং আজকে কেন, আরও অনেক আগেই ডাক্তারদের সঙ্গে সরাসরিভাবে করা উচিত ছিল এবং তাদের যে দাবিগুলো সেইগুলো অত্যন্ত সহানুভূতির সঙ্গে মেনে নেওয়া উচিত ছিল। এবং আরেকটি যেটি সাংঘাতিক একটা হাস্যকর পরিস্থিতি তৈরি করেছে সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী অপেক্ষা করছিলেন যে কখন মিটিংটা হবে এবং তখন তিনি শোক প্রস্তাব দেবেন কিছুক্ষণ চুপ করে থাকার জন্য। তার শোক প্রস্তাবের জন্য আজকে প্রায় 1 মাসের ওপরে সময় লেগে গেল এবং তিনি শুধুমাত্র ওই 30 জন বা 34 জন ডাক্তারের জন্যই অপেক্ষা করছিলেন যে শোক পালন তিনি করবেন। তিনি একবার বলে দেখতেন সারা রাজ্যকে একটা সময় শোক পালন করতে, সকলে পালন করত, কারণ সকলেই শোকগ্রস্ত, সকলেই এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে চায়, সকলের সমাধান চায়, সকলে চায় যে নিরাপত্তা আসুক। একদম কে ডাক দিচ্ছে তার খোঁজ নেই, কিন্তু কোনো যদি একটা ডাক কেউ জানতে পারে যে 9টায় নিষ্প্রদীপ করতে হবে, কলকাতার অর্ধেক আলো নিভে যাচ্ছে। একদম প্রত্যেকটা ডাকে সাড়া পড়েছে এবং আমরা এই যে আন্দোলন, এটা মানে অত্যন্ত বিশেষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সাধুবাদযোগ্য যে এখানে কোনো বড় নেতা নেত্রীর একদম মূর্তি নেই, এখানে কোনো বড় ফেস নেই যে আচ্ছা সবাই চেনে সবাই জানে একে আমরা এগিয়ে দিলাম, যা নাকি আমরা আগের বারের 11 সালের সেই যাত্রায় দেখেছিলাম। কেউ নেই এবং সেখানে আজকে 1 মাসের ওপরে হয়ে গেল একেবারে ধারাবাহিকভাবে এই আন্দোলন চলছে, অক্লান্তভাবে সকলে আন্দোলন করে চলেছেন এবং তাদের প্রত্যেকটি দাবি, তারা কখনো হিংস্র হয়ে ওঠেননি, পুরো আন্দোলনটাই অহিংস আন্দোলন। এবং কোথাও আমার মনে হয়েছে যখন এর আগের দিন মুখ্যমন্ত্রী বলছিলেন যে তিনি উৎসবে ফিরে আসুন, তো আপনারা পুজোয় ফিরে আসুন, আমার কোথাও একটা মনে হচ্ছে যে এটা একটা ভীষণ একটা শীতল ছুরি নিয়ে আসা হলো যে এই উৎসবে ফিরে আসুন বা পূজায় ফিরে আসুন একটা থ্রেট, আসলে একটা থ্রেট। এটা হচ্ছে যে এর পরে যদি তোমরা আরও আন্দোলনটা চালাও তাহলে কিন্তু আমি এবার অস্ত্র ধরবো। তো সুতরাং ওনার কোনো কথাই এখনো পর্যন্ত বিশ্বাসযোগ্য নয়, কারণ আমরা ডে 1 থেকে দেখেছি যখনই ঘটনাটা ঘটেছে সেই ঘটনা ঘটার দিন থেকে পুলিশ এবং প্রশাসন মিথ্যাচার করে আসছে, নানান কিছু বিলোপ করেছে, দেহ পুড়িয়ে ফেলেছে, যেটা অসম্ভব অন্যায় কাজ হয়েছে এবং তারপর থেকে যথারীতি মিথ্যে বলে চলেছে। আজকে যদি প্রশাসন এবং পুলিশ সম্পূর্ণ স্বচ্ছ থাকতো, তাদের যদি সম্পূর্ণ সদিচ্ছা থাকতো, তাহলে আজকে এই ডাক্তারদের বিশাল আন্দোলনের সঙ্গে তারা এসে যুক্ত হতেন এবং তারা এই যে একটা বিরাট দুর্নীতি চারদিকে প্রকাশিত, মানে একেবারে প্রকাশ পেয়ে গেছে, এজেন্সি লাগতো না, সরকারি এই ট্রেনিং সিস্টেমটা করতে পারতো। আমি বলছি কোর্টের ইন্টারভেনশন দরকার হতো না। আমি যাব বৃহত্তর চিকিৎসা এবং ডাক্তারির প্রশ্নে যাব, কিন্তু তার আগে রাজনীতির কথা বললো। আজকে মুখ্যমন্ত্রী একটা মারাত্মক কথা বলেছেন যে এই যারা আন্দোলন করছে, আন্দোলনকারীদের মধ্যে 2-3 জন আছে যারা আলোচনা চায় না, বাইরে থেকে নির্দেশ আসছে, ওরা বিচার নয় চেয়ার চায়, মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি। আমি দ্রুত একবার দেখাবো, মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি, মুখ্যমন্ত্রী আজকে বললেন সাংবাদিক সম্মেলনে। দেখুন, ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক। আমাদের কোনো চেয়ার চাই না, আমাদের 5 দফা দাবির একটা দাবি তো চেয়ারের কথা উল্লেখ আছে। বলুন কেউ যে আমাদের এই ডিএমই কে সরিয়ে আমরা বসতে চাই, এটা কোথাও বলেছি আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ একবারও চাইনি। আমরা চাইছি আমাদের 5 দফা দাবি যেগুলো আছে সেগুলো মানা হোক। পুলিশ প্রশাসন আমাদের সিকিউরিটি দিতে ব্যর্থ, তাই সিপি পদত্যাগ করুন, ডিএমই পদত্যাগ করুন, সেই জায়গায় নতুন আনুন যারা ভালো করে কাজটা করছে। 3 দিন ধরে স্নায়ুর লড়াই,
ইমেলের পাল্টা মেল, জোরালো পত্রযুদ্ধ, শেষ অবধি নবান্নে পৌঁছলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু তারা নিচেই রয়ে গেলেন। মুখ্যমন্ত্রী সভাঘরে কার্যত একাই বসে রইলেন, সামনে ফাঁকা একাধিক চেয়ার। শেষ অবধি দীর্ঘক্ষণ বাদে তিনিও সভাঘর থেকে বেরিয়ে গেলেন। নিচে তখনও ঠাঁই দাঁড়িয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সরকার বৈঠকের লাইভ সম্প্রচারে রাজি হলো না, আন্দোলনকারীরাও পাল্টা লাইভ সম্প্রচার ছাড়া বৈঠকে বসতে রাজি হলো না। মুখ্যমন্ত্রী যখন নবান্ন ছেড়ে বেরিয়ে গেলেন তখনও সেখানে থেকে গেলেন আন্দোলনকারীরা। ফলে অধরাই রয়ে গেল সমাধান সূত্র। এর আগেও আমি দুদিন, গতকাল এবং গত পরশু, হায়েস্ট অথরিটি মানে চিফ মিনিস্টার বোঝায় অব দ্য স্টেট, আমরা দুদিন অপেক্ষা করেছিলাম আরও 2 ঘন্টা করে। ভেবেছিলাম তারা আসবেন, হয়তো আসতে পারেননি। যাই হোক, ওরা ছোট, আমাদের কাজ হচ্ছে তাদের আবেগকে মর্যাদা দিয়ে তাদের ক্ষমা করে দেওয়া। আমরা ক্ষমা করে দিয়েছি। মুখ্যমন্ত্রী যেরকম আমাদেরকে বলেছেন, বয়স্ক মানুষ, উনি আমাদেরকে যেরকম ছোট ছোট বলেছেন, আমরা এটাও সুস্পষ্ট করে দিতে চাই যে আদতে কিন্তু আমরা একদম ছোট ছোট বাচ্চা ছেলে এটা ভাবার কোনো কারণ নেই। আমরা প্রত্যেকে নিজের নিজের জায়গায় একজন করে প্রতিষ্ঠিত ডাক্তার, ডাক্তারি পড়ুয়া, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে বাইরের কারো কথায় চালিত হচ্ছি এবং বাইরে থেকে ফোন করে আমাদেরকে জানানো হচ্ছে, এটা একেবারেই ভিত্তিহীন কথাবার্তা। অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন, কিন্তু দু তিনটে গ্রুপ বলবো না, 2-3 জন বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল নেগোশিয়েট করবে না, মিটিংয়ে যাবে না। বাইরে থেকে ফোন করে আমাদেরকে জানানো হচ্ছে, এটা একেবারেই ভিত্তিহীন কথাবার্তা। আমরা এখানে আসার বড় মুহূর্ত থেকে যে জিনিসটি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে আমাদের এখানে লাইভ স্ট্রিমিং এর যে কথা ছিল, বাইরে থেকে কথা শুনে তারপরে আমরা নিজেদের বক্তব্য চেঞ্জ করেছি, এটা একেবারেই ভিত্তিহীন। গত কয়েকদিন ধরে বারবার সরকার দাবি করছে জুনিয়র ডাক্তারদের লাগাতার কর্মবিরতির ফলে সরকারি স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হচ্ছে, সাধারণ মানুষ হাসপাতালে এসে চিকিৎসা পাচ্ছে না। এদিনও সেই তত্ত্বেই বারবার শান দিল তারা, কৌশলে দায় চাপালো আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ঘাড়ে। 7 লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি, 32 দিন হয়ে গেল। যে কোনো মৃত্যু দুঃখজনক, যে কোনো মৃত্যু মর্মান্তিক, কিন্তু আমি শাক দিয়ে মাছ ঢাকার জন্য, এতগুলো মানুষের মৃত্যু করার জন্য, মৃত্যু হবার জন্য বিনা চিকিৎসায়, এর থেকে লজ্জা কি হতে পারে? আমার হৃদয় কাঁদছে সবার জন্য। ডাক্তারদের আমরা মনে করি তারা ভগবান। সুপ্রিম কোর্টের টাইম পেরিয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল স্টেট গভর্নমেন্ট এরপর যা করবে আমরা সেটাকে সমর্থন দেব। তা সত্ত্বেও মিটিং ডেকে মিটিংয়ে আসবে বলে নবান্নর গেট থেকেও যারা এলেন না, তাদের আমি আবার ক্ষমা করে দিলাম। আমাদের জন্য কোনো পেশেন্টের কোনো প্রবলেম হচ্ছে না, এটা আমরা জোর দিয়ে বলতে পারি যে আমাদের নাম্বারের থেকে যেটা রেজিস্টার্ড ডক্টরের নাম্বার তাটা অনেক বেশি, 93,000, যেখানে আমরা অনলি 7,500। আর আমাদের জন্য কখনোই কোনো পরিষেবা ব্যাহত হতে পারে না। আমরা অভয়া ক্লিনিক চালাচ্ছি, আমরা যত রকমভাবে সম্ভব ফ্রিতে ট্রিটমেন্ট দিচ্ছি পেশেন্টদেরকে, তো এটা পুরোপুরি ভুল। আমাদের কাছেও ডেটা আছে, যে ডেটা সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে ওটার কোনো রকম কোনো এভিডেন্স ছিল না। আমরা নিজেদের ডেটা খুব শীঘ্রই আমরা প্রকাশ করব। সমস্ত পরিষেবা চালু আছে, সিনিয়র ডক্টররা অক্লান্ত পরিশ্রম করে সমস্ত পরিষেবা চালু রেখেছেন। সরকার আন্দোলনকারী সংঘাত আরো তুঙ্গে উঠল। শেষ অবধি কিভাবে কাটবে জট, কে কাটাবে জট? সরকারকে আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটবে? জুনিয়র চিকিৎসকরা আরো তীব্র করবে আন্দোলন? শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন ও ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সজল, এমনি তো দেখা যাচ্ছে যে এই আন্দোলনে নেতা নেত্রীরা যে দলেরই হন না কেন, গেলে গো ব্যাক স্লোগান হচ্ছে, তাকে ফিরে যেতে হচ্ছে, একদম মানে আন্দোলনের আশেপাশে ঘেঁচতে দেওয়া হচ্ছে না। অথচ মুখ্যমন্ত্রীর পদত্যাগ তো তোমাদের দাবি ছিল। ডাক্তারবাবুরা, জুনিয়র ডাক্তাররা একবারও মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেননি, অথচ মুখ্যমন্ত্রী বলছেন যে আসল দাবি এই আন্দোলনের হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং চেয়ার। প্রথম কথা হচ্ছে, আমি তো মুখ্যমন্ত্রীর মুখপত্র হয়ে আসিনি, এবং ওনার কথার উত্তর আমি কোত্থেকে দেবো? ওনার কথার উত্তর দেবনারায়ণ দা কেন, স্বয়ং দেবাদিদেব মহাদেবেরও দেওয়ার ক্ষমতা নেই। কখন যে কি বলেন, তো আমি বলছি যে জনস্বার্থে উনি পদত্যাগ করতে চান তো করছেন না কেন, করেই দেওয়া উচিত। আর দেখুন, চেয়ার চায় বলেছে, আমি তো খুব খুশি হব। সেই ডক্টর বিধানচন্দ্র রায়, শুনেছি পশ্চিমবঙ্গের রূপকার, তিনি একমাত্র লাস্ট ডাক্তার যিনি এই চেয়ারে বসেছিলেন। এরম একজন ভুয়ো ডক্টরেট চেয়ারে বসে থাকার থেকে কেউ একজন ডাক্তার যদি চেয়ারে বসেন, আমি নিশ্চিত তিনি যদি ভালো ডাক্তার নাও হন, এর থেকে ভালো হবে পশ্চিমবঙ্গের অবস্থা, এটা আমি মনে করি। দেখুন, একটা নন ইস্যুকে
আজকে ইস্যু করে পুরো বিষয়টাকে উনি গুলিয়ে দিলেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বলছেন নিজের মুখেই 27 জন মানুষের মৃত্যু হয়েছে, 7 লক্ষ মানুষ বঞ্চিত হয়েছে। আমি জানি না যে আমি গিয়ে ফিরে এলাম, হ্যাঁ, আউটডোরে, এটা কিভাবে রেজিস্টার হলো, 1-2 তো নয়, 7 লক্ষ। এটা কোত্থেকে কিভাবে কাউন্ট করলেন, হ্যাঁ, সেটা আমি বলতে পারবো না। কিন্তু এইটা কথা বলার পর, এই কথাগুলো বলার পর, এবং ক্যাথিটার চেঞ্জ হয়নি, ক্যাথিড্রাল বলেছেন, আরো অনেক কিছু বলেছেন, তারপর শুনলাম ক্যাথিটার চেঞ্জ হয়নি বলেও লোকে মরে গেছে। আরে ক্যাথিটার চেঞ্জ করতে ডাক্তার লাগে না, ওটা অ্যাটেন্ডেন্টরা করতে পারে, এটা মুখ্যমন্ত্রীর জ্ঞান নেই। সেই যাই হোক, আমি তার মধ্যে যাচ্ছি না। হ্যাঁ, আমার স্বাস্থ্যমন্ত্রী, ওরে বাবা। তো আমার যেটা বলার বক্তব্য হচ্ছে অত্যন্ত পরিষ্কার যে এই মানুষগুলোর কথা ভেবেও কি মুখ্যমন্ত্রী এই ব্যাপারটাকে মানতে পারতেন না? এখন বলছেন হাইকোর্টের ক্ষমতা, এই সুপ্রিম কোর্টে মামলা চলে গেছে, তাই এসব করা যাবে না। দেখুন, এইসব কথা ওই যাদের বাচ্চা ছেলে বলছেন তাদের থেকেও যারা বাচ্চা নাবালক তারাও এইসব কথা বিশ্বাস করবে না। কারণ মুখ্যমন্ত্রী লাইভ ক্যামেরা এসব ছাড়া তো উনি 1 মিনিটও চলতে পারেন না। উনি যা করেন সমস্তটাই আমরা দেখতে পাই। আমি আপনাকে কতগুলো প্রশ্ন করছি। উনি বলেছেন আমরা রেকর্ডিংটা দিতাম, কি গ্যারেন্টি আছে সেখানে তো কোনো টেকনিক্যাল গ্লিচ হতো না? সুপ্রিম কোর্টে যেটা দিয়ে না গ্লিচ, সুপ্রিম কোর্টে যেটা দিয়েছে ওটা হাইট, সেটা 2 ঘন্টার মধ্যে আমরা পুরোটা দিয়েছি। আর সেখানে সিবিআই বলছে মাত্র 27 মিনিটে 4টে টুকরো পেয়েছি, বলছে বাকিটা টেকনিক্যাল গ্লিচ। এই যে টেকনিক্যাল গ্লিচ হবে না, এখানে তার কোনো এ ছিল না, গ্যারেন্টি নেই। আমি বলি আপনাকে একটা কথা বলছি, মানুষের কথা যদি ভাবতে হতো তাহলে আজকে লাইভ স্ট্রিমিংটা হলো না কেন? আজকে প্রথম একটা জিনিস দেখুন, খুব দেখার বিষয়, ওটা নিশ্চয়ই আপনারা এবিপি আনন্দ করেনি, ফাঁকা চেয়ারে মুখ্যমন্ত্রী একা বসে আছেন। এইটা উনি আগে ছেড়ে দিলেন কিন্তু বাজারে, যে মুখ্যমন্ত্রী বসে আছেন। এই যে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, এরকম একটা সুর দিয়ে মুখ্যমন্ত্রী যে বসে রয়েছেন, এটার কারণটা কি? এটা উনি প্রথম থেকেই জানতেন যে আমি এমন টেকনিক্যাল লাইনে যাবো, ওরা আসবে না শেষ অব্দি। ওই যে ডাক্তারবাবু বলছিলেন যে এটা সুপ্রিম কোর্টে গিয়ে ফেলা হবে, যে আমরা বসেছিলাম, চেয়ার খালি ছিল, চা দেওয়া ছিল, ওরা এসে খেলো না। এই যে জায়গাটায় আমি ডাক্তারদের অনুরোধ করব যে আপনারা পার্টি হন সুপ্রিম কোর্টে, কারণ তারা গিয়ে ভুল বোঝাবে একতরফা, এটা বোঝানো উচিত। না, তারা ইতিমধ্যেই পার্টি, তাদের আইনজীবী রয়েছে। আমি আপনাকে বলছি, দেখুন, আপনাকে একটা কথা ভাবতে হবে। উনি যেটা বলছেন যে এই মিটিংয়ে লাইভ হয়নি, ওনার এই মিটিংয়ে লাইভ করা যাবে না, কিন্তু আমরা দেখেছি প্রতিনিয়ত অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং থেকে শুরু করে সমস্ত মিটিংয়ের লাইভ হতো। কেন করলেন না? আসলে করলেন না, এতদিন মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বসে যাকে যা খুশি তাই বলতে, এই তুমি বসো, সে ধাপাস করে বসে বসতো। তারপর কি বলতেন, তুই বোম বানা শওকত মোল্লাকে। এখানে তো সব বলা যাবে না। এখানে 30 জনের যে ফায়ারিং শুরু হবে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, যে প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নগুলো উনি সহ্য করতে পারবেন না, উত্তর দিতে পারবেন না। আমি সরাসরি একবার এই মুহূর্তে বাস ঢুকেছে আবার, যেখানে ধর্ণা চলছে একেবারে স্বাস্থ্য ভবনের সামনে, ডক্টর অনিকেত মাহাতো ব্রিফিং করবেন, যে মুহূর্তে হবে আপনাদের দেখাবো। কিন্তু আমি এর উত্তর নিয়ে দেবনারায়ণ সরকারের কাছে আসবো। দেবনারায়ণ, আপনার কাছে যাওয়ার আগে আমি দ্রুত একবার রাজ্যের রাজ্যপাল, এই রকম একটা জ্বালাময়ী পরিস্থিতিতে রাজ্যপাল ময়দানে অবতীর্ণ হয়েছেন এবং তিনি পরিষ্কার বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যর্থ হয়েছেন। ঠিক কি বলছেন দেখাবো। It is an irony that the health minister happens to be the home minister. The home minister happens to be the chief minister. The chief minister is protesting instead of protecting. Who is Lady Macbeth of Bengal? Therefore, in solidarity with the Bengal society, I resolve that I will socially boycott the chief minister. Socially boycott means I will not be sharing any public platform with the chief minister. দেবনারায়ণ সরকার, রাজনীতি তো আছেই, কিন্তু একটা আফসোস, সেটা হচ্ছে একটি পয়েন্টে এত বড় বহু প্রতীক্ষিত মিটিংটা 33 দিন পর যদি ভেস্তে না যেত, তাহলে এই সমস্যার হয়তো জট ছাড়ানো শুরু হয়ে যেত এতক্ষণে। জীবনানন্দের ক্রান্তি বলার একটা কবিতা, দুটো লাইন বলি। সত্যকে আচ্ছন্ন বলে মনে হয়, যেতে হবে আরো দূরে, দূরতর কূলে। হ্যাঁ, অবশ্যই একটা আচ্ছন্ন মনে হচ্ছে, আরও দূরে গেলে হয়তো পাওয়া যাবে। তবে আমি যে কথাটা বলা হচ্ছে যে এই ব্যাপারটা সাবজুডিস, কেন এটা হলো না ইত্যাদি, আমি শেক্সপিয়ারের আরেকটা কোটেশন দিচ্ছি, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, নো লিগাসি সো রিচ অ্যাজ অনেস্টি। কোনো বৈধতা সততার মতো মহৎ নয়। কোনটা সততা কিনা আমি বলছি, আমি বলছি সততার প্রমাণ তো লাইভ স্ট্রিমিং এ দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। শিওর শিওর, একদম। ওরা 5টা দাবি করেছিল। প্রথম দাবিটা দেখুন, মুখ্যমন্ত্রী বলে সাবজুডিস, হোল্ড অল ইন্ডিভিজুয়ালস রেসপন্সিবল ফর দ্য রেপ
and murder, as well as any alleged tampering of evidence, accountable and ensure they are punished accordingly. এই জিনিসটা যে আলোচনা করা হতো, এটা তো পুরোপুরি সাবজুডিস ব্যাপারটা করার আলোচনা করা যায়। যারা রেপ করেছে, পরিষ্কার রেপের মার্ডারের সঙ্গে যারা দায়ী, এভিডেন্স ট্যাম্পারিং, এটা কোনো আলোচনা করা, এটা তো সাবজুডিস এভিডেন্স ট্যাম্পারিং তো আলোচনা। কি বলছেন দেবনানন্দা? কালকে আপনি এই অনুষ্ঠানটা দেখেননি নিশ্চয়ই। রিজওয়ানুরের মৃত্যুর পর মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে দাবি করেছিলেন 2007 সালে যে যারা এভিডেন্স ট্যাম্পার করেছে তাদের, এক সেকেন্ড, তাদের আগে পদ থেকে সরাতে হবে। না, এটা মুখ্যমন্ত্রীর দাবি। তখনই করতে হতো। তাহলে সমস্ত না, আমার প্রশ্নটা নয়, আমার প্রশ্ন তাহলে মুখ্যমন্ত্রী সাবজুডিস কথা নিয়ে, রিজওয়ানুর নিয়ে কিন্তু মামলা চলছিল তখন। মামলা আলোচনা করা যায়, এইটা করতে গেলে তো এই আলোচনাগুলো হতো, মানে এই আলোচনাগুলো হতো, কোনো আলোচনা করা যায় না। না, এটা লাইভ টেলিকাস্ট করা যায়। হ্যাঁ, একদম 100%। যদি আমি আজ একটা কথা দর্শকরা মনে করুন, যদি সাবজুডিস, আমি দেবনানদাকে আলাদা করে আলাদা সময় দেব, কিন্তু আমি বলছি সাবজুডিস বিষয় নিয়ে যদি আলোচনা না হয় তাহলে রিজওয়ানুর, সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, এই প্রত্যেকটা একটা সাবজুডিস ব্যাপারই ছিল। মুশকিল হচ্ছে যে যখন বিরোধী দল বিরোধীর আসনে থাকে তখন সাবজুডিস নিয়ে আলোচনা করতে তাদের সমস্যা হয় না, শাসকের চেয়ারে বসলেই সব থেকে সমস্যা। হ্যাঁ, না, আমি দেবনারায়ণদাকে বাড়তি সময় দেব, কিন্তু তার আগে একবার ডক্টর মাহাতো কি বলছেন সরাসরি দেখবো। 100% স্বাস্থ্যের যে ভঙ্গুর অবস্থা, সেই ভঙ্গুর অবস্থা আজ সমাজের সামনে চলে এসছে। সেইটাকে ঢাকার জন্য কর্মবিরতিকে ঢাল করে এইটাকে আটকে রাখার আমার মনে হয় আর কোনো জায়গা নেই। তাহলে এইটা প্রকাশ্য দিবালোকে সুস্পষ্ট স্বাস্থ্যের যে ভঙ্গুর অবস্থা, সেই ভঙ্গুর অবস্থা চোখের সামনে দেখা যাচ্ছে। যেটা যদি কোনো মানুষের মৃত্যু হয় সবচেয়ে বেশি দুঃখ পায় দুটো মানুষ, এক তার বাড়ির পরিবার, আর দুই হচ্ছে চিকিৎসক। স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা, এই নিয়ে যদি খোলাখুলি আলোচনা করতে চাই তাহলে আমরাও এই আলোচনা করতে রাজি। শুরুর দিন থেকে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনে চিকিৎসক সমাজ সেই আন্দোলনে যোগ দিয়েছে। মূলত চিকিৎসক সমাজের আন্দোলন ছিল 12 তারিখের রাত, 14 তারিখের ভ্যান্ডালিজম এবং এসআইটির যে তদন্ত প্রক্রিয়ার যে লুফলস, এবং মহামান্য সুপ্রিম কোর্ট সুস্পষ্ট কিছু কিছু তদন্ত প্রক্রিয়া নিয়ে কোশ্চেন তুলেছে। তাহলে এই সমস্ত ঘটনা প্রবাহ থেকে সাধারণ মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন। কিসের জন্য? ন্যায় বিচারের জন্য। তাহলে সাধারণ মানুষের জনমত থেকে উঠে আসা দাবি দাবা মেনে নিতে তিনি ভয় পাচ্ছেন। আমাদের আন্দোলন অরাজনৈতিক, দলীয় স্বার্থবিহীন। দলীয় স্বার্থের সাথে যখনই এটাকে যোগ করে দেখতে কেউ বা কারা চায়, তখনই তারা এই রং দেখতে পায়। এই দাবি দাবা মেনে নিতে আমার মনে হয় কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কোনো বাধ্যবাধকতা থাকতে পারে না। আমরা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় বসতে চাই। তাহলে প্রথম যে দুটো মেল, একটা প্রিন্সিপাল সেক্রেটারির জায়গা থেকে এবং দ্বিতীয় ক্ষেত্রে চিফ সেক্রেটারির কাছ থেকে, সেই দুটো মেলে কোথাও মুখ্যমন্ত্রীর সাথে বসতে যে তিনি চান এই কথা লেখা ছিল না। তাহলে খোলা মনের আলোচনার যে জায়গা, যে বিরুদ্ধতা, সেই বিরুদ্ধতা কোথায়? আমরা তারপর বলেছিলাম যে আমরা তাও বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসুন। যে মুহূর্তে উনি জানিয়েছেন আমরা গিয়েছি। আমরা কি বলেছি? লাইভ স্ট্রিমিং এর কথা। কেন লাইভ স্ট্রিমিং এর কথা বলেছি? যে মুখ্যমন্ত্রী 2019 সালে ফার্স্ট বলেছিলেন যে ঠিক আছে, আমি তো আমার সমস্ত আলোচনা লাইভ স্ট্রিমিংই করি, এই প্রস্তাবনা তো তারই প্রস্তাবনা ছিল। আমরা তাহলে এটা শর্ত নয়, এটা আমরা পথ হিসেবে দেখতে চেয়েছিলাম। তাহলে আমাদের দিক থেকে যদি মনে হয় যে আলোচনার জায়গাতে আমরা বসতে চাইছি না, এটা ভুল বার্তা যাবে। দেখুন, আমি সজলের সঙ্গে একটা জায়গায় একমত নই, সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী সব কাজ ছেড়ে যদি 2 ঘন্টা 10 মিনিট বসে থাকেন, সেটা নিঃসন্দেহে একটা বড় ব্যাপার, এবং মিটিংটা হলে সেটা দুপক্ষের পক্ষেই অত্যন্ত, সবথেকে বড় কথা, রাজ্যের 10 কোটি মানুষের পক্ষে পজিটিভ হতো। কিন্তু আমি বলছি এর পেছনে এটা জানেন, ওই খালি চেয়ার সবসময় রাজনীতির প্রকরণ। একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই, আপনাদের মনে থাকবে তখনও ঘটনাচক্রে সময়টা এইরকম যে ওই 8:30, যার ফলে এই ঘণ্টাখানেকের অনুষ্ঠান হচ্ছে। কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি, তিনি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল দল গেল, তখন ঠিক এই 8:30টার সময় তখন তিনি ছবি পোস্ট করলেন, যার সঙ্গে তৃণমূল সাংসদরা কিন্তু দেখা করতে পারেননি। যে এই যে দেখছেন খালি চেয়ার, মন্ত্রী একা বসে আছেন, এবং সাধ্বী নিরঞ্জন জ্যোতির বক্তব্য ছিল, এটা 3রা অক্টোবর 2023-এর ফুটেজ। এই ছবি মন্ত্রীর ঘর থেকেই পাঠানো হয়েছিল, যে খালি চেয়ার, তিনি অপেক্ষা করছেন
এতটা সময় নষ্ট হয়েছে, কিন্তু রাজনীতির কারণে, রাজনীতি করবেন বলে তৃণমূল গেছিল, আসল কাজের জন্য যায়নি, তার সময় নষ্ট হয়েছে, যার ফলে দেবনারায়ণ দা বারবারই খালি চেয়ার কিন্তু রাজনীতির প্রকরণ। দিল্লিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন গিয়েছিল তখন খালি চেয়ারই ছিল না, না, কিন্তু আমার এখানে ওই খালি চেয়ারের থেকে বড় জিনিস, যে জিনিসটা প্রায় হচ্ছিল একটা পয়েন্টে, এরা 15 জন বলেছিল, 30 জন হয়েছিল, একটা পয়েন্টে মাত্র। এটা কোনো স্টিক করার না, না, স্টিক করে না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি জানি না, বিশেষ করে যে মুখ্যমন্ত্রী এর আগে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু তো করেননি, মমতা বন্দ্যোপাধ্যায় এই ধারাটা চালু করেছেন। আমি কনভিন্স হচ্ছি না, অত্যন্ত প্রাগম্যাটিক ধারা। কনভিন্স হচ্ছি না একটি কারণে, 1 নম্বর পয়েন্টটা যখনই আলোচনা হতো তখন এই কেসের মধ্যে ঢুকে পড়তে হতো। মানে তাতে অসুবিধা কি ছিল? হয় কি আপনি আমার আপনি আমার একটা কারণ বলুন। আমি জানি না, আমার মনে হচ্ছে এই কেস প্রথম কথা, সাবজুডিস ম্যাটারে যদি আলোচনা না করা যায় তাহলে এই হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে ম্যাটারগুলো নিচ্ছে সেগুলো তো অল আর সাবজুডিস। সাবজুডিস ম্যাটারে লাইভ স্ট্রিমিং হচ্ছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে, এবং শুধু তাই নয়, সাবজুডিস ম্যাটার যখন শাসক দল তার পক্ষে হয় তখন দেখবেন ওই সাবজুডিস ম্যাটার নিয়ে আলোচনা করতে খুব উদ্যত, আর সাবজুডিস ম্যাটার যখন বিরোধী থাকে তখন সাবজুডিস ম্যাটার নিয়ে আলোচনা করতে খুব উদ্যত। আমি বলছি ফিরদৌস, হাতরাস আর উন্নয়ন তো সম্পূর্ণ একই যুক্তিতে সাবজুডিস ম্যাটার। তাই নিয়ে আমি বলছি যে যদি বেআইনি হতো দেবনারায়ণ দা, তাহলে আপনি অন্তত 300টা সাবজুডিস ম্যাটার নিয়ে তার আপনার সুচিন্তিত বক্তব্য স্টুডিওতে রেখেছেন। যদি বেআইনি হতো এতদিনে কোনো না কোনো মামলায় আপনি ভেতরে চলে যেতেন। এখান থেকে ভেরি সিরিয়াস নোট, আমি আমার পরের প্রতিবেদন, যেটা কিন্তু জুনিয়র ডাক্তারবাবুদের আজকে স্বাস্থ্য ভবন একেবারে সরকারি নির্দেশিকা করে সমস্ত মেডিকেল কলেজের কাছ থেকে ডাক্তারদের নাম জানতে চাইলেন যে আজকের দুটোর মধ্যে তা কোন কোন ডাক্তারবাবুরা তাদের দায়িত্বে ফিরে গেছেন। আমি বলছি এইটা থেকে একেবারে সরাসরি সিনিয়র ডাক্তারবাবুরা বললেন, সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন যে একজন জুনিয়র ডাক্তারের বিরুদ্ধেও যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে তারা সিজ ওয়ার্ক করবেন। দেখুন, দুয়ারে পৌঁছেও বৈঠক হলো না, নবান্নে পৌঁছেও ফিরে গেলেন জুনিয়র চিকিৎসকেরা। দুপক্ষই অনড় রইলেন অবস্থানে। ওপরে নবান্ন সভাঘরে বসে রইলেন মুখ্যমন্ত্রী, সামনে সার দেওয়া ফাঁকা চেয়ার, নিচে ঠায় দাঁড়িয়ে রইলেন আন্দোলনকারী ডাক্তাররা। কিন্তু নিচ থেকে ওপরের দূরত্ব ঘুচল না। সরকার বৈঠকে লাইভ স্ট্রিমিং এ রাজি না হওয়ায় নবান্ন থেকে ফিরে এলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। আমরা 2 ঘন্টা 10 মিনিট অপেক্ষা করছি এবং হলের মধ্যে আমরা অপেক্ষা করছিলাম যে আমার ভাই বোনেদের, ডাক্তার ভাই বোনেদের যারা এসছেন এখানে, মানে আসতে বলা হয়েছিল, তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা আসবেন মিটিংয়ে। আমরা 2 ঘন্টা হয়ে যাওয়ার পরেও দেখলাম কোনো রেসপন্স নেই, তারা আসছেন না। আজকে আন্দোলনের 26 দিনের মাথায় মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আমরা জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল আমরা এখানে নবান্নে এসে পৌঁছাই। আমরা 3 দিন রাজপথে অপেক্ষা করেছি, আজ আন্দোলনের 34 দিন। যদি দরকার হয় 35 দিন অপেক্ষা করবো, 36 দিন অপেক্ষা করবো, 37 দিন অপেক্ষা করবো। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বৈঠকের আগেই স্বাস্থ্য ভবনের তরফে রাজ্যের প্রত্যেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ডিরেক্টরের কাছে কাজে যোগ দেওয়া জুনিয়র চিকিৎসকদের নামের তালিকা চাওয়া হয়। অর্থাৎ ঘুরিয়ে রাজ্য সরকার জেনে নেয় কোন কোন মেডিকেল কলেজের কোন কোন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে রয়েছেন। স্বাস্থ্য ভবনের তরফে পাঠানো চিঠিতে লেখা হয়, 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশের পরিপ্রেক্ষিতে কোন কোন জুনিয়র চিকিৎসক কাজে যোগ দিয়েছেন সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট দিতে হবে বৃহস্পতিবার দুপুর 2টোর মধ্যে। জোরালো হয় প্রশ্ন, তাহলে কি জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালিয়ে গেলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে রাজ্য সরকার? সেজন্যই তৈরি হলো তালিকা। এরই মধ্যে সিনিয়র চিকিৎসকেরাও বুঝিয়ে দেন, জুনিয়রদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিলে তারাও কড়া প্রতিবাদের পথে হাঁটবেন। আমরা সিনিয়র চিকিৎসকরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে সর্বদাই আছি। যদি জুনিয়র ডাক্তারদের ওপর কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেমে আসে তাহলে আমরা বাধ্য হব কর্মবিরতির মতো কোনো বড় পদক্ষেপ গ্রহণ করতে। সব মিলিয়ে জট আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। সন্দীপ সরকার, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। ডক্টর কুণাল সরকারের কাছে আসবো। কুণাল দা, এক হচ্ছে যে যদি যে ধারণা ফিরদৌস প্রকাশ করেছে তা সত্যি হয়, যে সরকার এই সমস্ত এই বৈঠকে খালি চেয়ার থেকে শুরু করে ডাক্তারবাবুদের না পৌঁছনো,
নবান্নের সভাঘরে, এই সবগুলো যদি আদালতে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে পয়েন্টস হিসেবে রাখেন এবং তার সঙ্গে সরাসরি যেভাবে আগের দিন কপিল সিব্বালও করেছেন এই মৃত্যুগুলোর সঙ্গে জুনিয়র ডাক্তারবাবুদের দায়ী করা হয়, সেক্ষেত্রে কী ধরনের শাস্তির খাঁড়া নেমে আসতে পারে তাদের ওপর এবং তাদের ভবিষ্যৎ কী হবে? দেখো সুমন, আমরা কেউই সেই পরিস্থিতিতে পৌঁছাতে চাই না প্রথমত। তো প্রশ্নটা এখানে সাব জুডিস ম্যাটার নিয়ে নয়, ইট ইজ নট অ্যাবাউট সাব জুডিস, প্রশ্নটা হচ্ছে সাবকনশিয়াস। কেন এটা আমাদের একটা বিবেক বা সাবকনশিয়াসের প্রশ্ন? কারণ আমাদের রাজ্যের ক্ষমতাসীন দলকে, প্রশাসনকে এটা মানতেই হবে যে এটা কিন্তু সেই আনন্দধারা বহিছে ভুবনে টাইপ অফ একটা আলোচনা হবে না। এবং যেদিনই যে সময়ে আলোচনা হোক না কেন, কিছু কঠিন, কিছু অপ্রিয় প্রশ্ন প্রসঙ্গের মধ্যে দিয়ে এই আলোচনাটাকে আসতে হবে এবং এই আলোচনাটা করার একটা সৎ সাহস এবং সেই স্ট্রেংথ অফ ক্যারেক্টার যদি আমাদের মধ্যে থাকে, তাহলে সেই দুর্গম রাস্তাটা পেরিয়েই, কঠিন রাস্তাটা পেরিয়েই আমরা একটা সমাধানের দিকে পৌঁছতে পারব। এদের ঘাড়ে নানান রকম তারা ডিসকন্টিনিউটি আছে, তাদের একাডেমিক রেকর্ডে ডিসকন্টিনিউটি দেখাতে পারে, অনেক রকম ব্যাপার আছে। কারণ দেখো, পৃথিবীতে যেই জিনিসটারই অভাব থাকুক, সোজাসুজি চিন্তারই অভাব আছে, ধূর্ততার কোনো অভাব নেই। সবাই ধূর্ত, সবাই বসে বসে জিলিপির প্যাচ আঁকছে। কিন্তু কথাটা হলো যে আমাদের এটা দুঃখের ব্যাপার যে আমরা এখনও সুপ্রিম কোর্টের থেকে খুব একটা সংবেদনশীলতাটা দেখিনি। We are seeing selective justice from the Supreme Court. আজকে ডাক্তারদের আজকে সম্বল বা শক্তিটা কি? ডাক্তারদের সম্বল শক্তি হচ্ছে যে অরাজনৈতিকভাবে তারা একটা পেশাকে একত্রিত করেছে, স্থান, কাল, বয়স, পাত্র, শহর, দেশ, বিদেশ নির্বিশেষে, এবং তার আমাদের হাতে হাত ধরে আজকে সমাজ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। যে কারণে কর্মবিরতির যখন স্বাস্থ্য ভবনের পাশে এই জুনিয়র ডাক্তারবাবুরা আসেন, তখন মানুষ বাড়ির দরজা খুলে দেন রাতে বিশ্রামের জন্য, বাড়ির সামান্য যার যার রান্নাবান্না হয়েছে এসে ছুটে আসছেন, দুপুরে সুইগি অর্ডার দিচ্ছেন, ঠিক যেভাবে বাড়ির ছেলেমেয়েরা বসে থাকলে বাবা মা চিন্তিত হয়ে ঠিক সময় খাবে কিনা একটা কথা বলবো, দেখা যাচ্ছে। একটা কথা বলবো, এই লাস্ট বোধহয় হিয়ারিংটার পর থেকে আমার মনে হয় যে যেরকম রবীন্দ্রনাথের দেশে রবীন্দ্রনাথের মানে পরের জেনারেশনের অনেক দুঃখ কষ্ট হয়েছে, তেমনই তো আমরা প্রশান্ত মহলানবিশ এবং সত্যেন বোসেরও আমরা খানিকটা বংশধর। আমরা ব্যাড ফ্যাক্ট প্রেজেন্ট করতে পারি, কিন্তু ব্যাড ডেটা প্রেজেন্ট করলে বড় কষ্ট হয়। পশ্চিমবঙ্গের ডেইলি মৃত্যুর হার হচ্ছে 5,000। সারা ভারতবর্ষে 24 ঘন্টায় মারা যায় 50,000 লোক। 10% হচ্ছে পশ্চিমবঙ্গ, যেটা হচ্ছে 5,000। তার মানে আমাদের 30 দিনে অ্যাভারেজ ডেথ রেট হচ্ছে 1.5 লক্ষ। সেই 1.5 লক্ষর মধ্যে যদি কপিল সিবাল কোনো মানে অসমর্থিত মিডিয়া খুঁজে 23টা ইনক্রিমেন্টাল ডেথ খুঁজে পায়, তাহলে সেই ইনক্রিমেন্টাল ফ্যাক্টরটা গিয়ে দাঁড়ায় 0.016%-এ। সুতরাং কপিল সিবাল যতটা ভালো আইন জানেন, আমার মনে হয় স্ট্যাটিস্টিক্সটা তার একটু দুর্বল আছে। পরের বার যখন আমাদের দেশের উচ্চতর কোর্টে গিয়ে দাঁড়াবেন, প্রতিটি জীবন মূল্যবান, প্রতিটি জীবন মূল্যবান। আমরা যেমন একদিক দিয়ে যদি আমরা বলি যে এরা কাজকর্মে যাচ্ছে না বলে কোনো ইম্প্যাক্ট পড়ছে না, দ্যাট ইজ ওভার সিম্পলিফিকেশন। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি বলি যে ওরা কাজকর্মে যাচ্ছে না বলে আমরা একেবারে অ্যানেস্থেশিয়া বা কোমায় চলে গেছে হেলথ কেয়ার সার্ভিস, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। এবং সেই কারণে বারবার বলতে হবে যে সিনিয়র জুনিয়র সব ডাক্তার চিকিৎসা করতে চায়, এবং ডাক্তারি পড়েছি বলে হ্যাঁ আমরা বোকা, আমরা তার আজকে মাসুল দিচ্ছি, কিন্তু আমরা এত বোকা নই যে বেসিক স্ট্যাটিস্টিক্সটা বুঝতে পারবো না। তাই নেক্সট সুপ্রিম কোর্ট হিয়ারিংয়ের আগে অন্তত আপনার ফ্যাক্ট এবং আপনার সংখ্যাতত্ত্ব দুটোকে একটু পালিশ করে যাবেন। বাঙালির অনেক অপমান হয়েছে, পিসি মহলানবিশ এবং সত্যেন বোসের বংশধররা যেরকম এই রকম আধ কাঁচা স্ট্যাটিস্টিক্স যেন না শোনে।
দেখুন এই আধ কাঁচা পরিসংখ্যানের কথা হচ্ছে। আমি বিশ্বাস করি যে পরিসংখ্যান দিয়ে সাধারণ মানুষের জীবন মৃত্যু এইভাবে মাপা যায় না। তার কারণ তার বাইরে একটি 0.0001% যদি কোনো পরিবারের ওপর একটা ভয়াবহ ঘটনা নেমে আসে সেটা সমান পীড়াদায়ক। কিন্তু আমি বলছি আমরা অন্ধকার আর মৃত্যু খুঁজতে গিয়ে উজ্জ্বল আলোটাকে হারিয়ে ফেলছি না তো? আমি বলছি এই স্টুডিওতেই জুনিয়র ডাক্তারবাবুদের প্রতিনিধিত্ব করছেন, তিনি অসুস্থ, আন্দোলন চলছে, একজন পুলিশ কর্মী তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে চিকিৎসা করে হাসপাতালে পাঠালেন কিন্তু এই জুনিয়র ডাক্তারবাবুরা। আমি বারবার এই ব্যতিক্রমী ছবিগুলো এই জন্যে তুলছি যে সবটাই অন্ধকার, মৃত্যু, ডাক্তারবাবু বনাম গরিব মানুষ না। কোথাও কোনো ধর্মযুদ্ধ হচ্ছে না ডাক্তারবাবুদের বিরুদ্ধে। তারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ, এবং অংশ বলেই ওই মানুষগুলো যার গোটা দিনের বিক্রি 300 টাকার কেটলির চা, তিনি এসে সম্পূর্ণ বিনামূল্যে এই ঘরের ছেলেমেয়েগুলোকে চা এবং বিস্কিট খাইয়ে যাচ্ছেন। এটা রোজ হচ্ছে, রোজ ক্যামেরার সামনে। ব্যতিক্রমী একটা ঘটনা এবার দেখাই। আরজিকর কাণ্ডে পুলিশের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, সরব জুনিয়র ডাক্তাররা। এরই মধ্যে সামনে এলো মানবিকতার এক অনন্য উদাহরণ। অসুস্থ মহিলা পুলিশকর্মীর চিকিৎসা করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। বুধবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন স্বাস্থ্য ভবনের সামনে কর্তব্যরত এক মহিলা পুলিশকর্মী। শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। দ্রুততার সঙ্গে তার চিকিৎসা করেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। তাঁদের ধন্যবাদ জানায় পুলিশ। স্লোগানিং, বিরোধিতা, ডাক্তার পুলিশ একটা টানাপোড়েন চলছে, তার মধ্যেও এই যে মানবিকতা, এই যে সৌহার্দ্যের একটা পরিবেশ, নিশ্চয়ই এটা খুব আমার কাছে একটা ব্যক্তিগতভাবে খুব একটা ভালো মুভমেন্ট ছিল। এবং রাত 2-2:30 নাগাদ যখন ওনার সাথে আমার একবার দেখা হয়, উনি আমাকে ডেকে একবার থ্যাংক ইউ বলে জানান যে উনি এখন ঠিক আছেন। মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায়, কে দাঁড়াবে? মানুষের জন্য যদি মানুষ না কাঁদে, আর কে কাঁদবে? আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতে বৃহস্পতিবারও সাধারণ মানুষের ঢল। এবারে পুজোয় কোনো জামা কাপড় না করে সেই পয়সাটাই আমরা কিছু খাবার দিয়ে গেলাম। কেউ কাটছাট করেছেন পুজোর কেনাকাটা, কেউ বা বাতিল করেছেন জন্মদিনের সাড়ম্বর উদযাপন। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়া। আমি ভাবলাম জন্মদিনটা এখানে সেলিব্রেট করব, তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আমি এখানে চলে এসেছি এদের মাঝখানে। বড়নগরের বাসিন্দা রঞ্জন দা, পেশায় পর্যটন সংস্থার ম্যানেজার। এক হারিয়ে যাওয়া মেয়ের জন্য সুবিচারের দাবিতে আন্দোলনরত চিকিৎসকদের পাশে এসে দাঁড়িয়েছেন। চিকিৎসকদের জন্য হাতে করে এনেছেন রসগোল্লা, পান্তুয়া। আমার নিজেরও সন্তান আছে, 11 বছরের বাচ্চা সন্তান, মেয়ে সন্তান। তার ভবিষ্যৎ চিন্তা করে বাড়িতে থাকতে পারছি না। আমরা জ্যান্ত ভগবানের কাছে এসছি, আমরা উৎসবে মারতে মিষ্টি আমরা কিনে জ্যান্ত ভগবানদের পায়ে সমর্পণ করতে এসছি, নৈবেদ্য দিতে এসছি। বুধবার রাতেও আন্দোলনকারীদের জন্য খিচুড়ি রান্না করে নিয়ে আসেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের পড়ুয়ারা। চন্দননগর থেকে একজন ভদ্রলোক, উনি ওনার ইচ্ছে আর কি যাদবপুর ক্যাম্পাসে রান্না করিয়ে যাদবপুরের ছেলেদের হাতে এটা তুলে দিয়েছে। আন্দোলনস্থলে উপচে পড়েছে খাবার, সেখান থেকে বিনামূল্যে অন্যদের খাবার দেওয়ারও ব্যবস্থা করা হয়। সত্যি আমরা কৃতজ্ঞ, আমরা প্রণাম জানাই সেই সমস্ত মানুষজনকে যারা এইরকম ভাবে পাশে এসে দাঁড়াচ্ছেন, সাথে এসে দাঁড়াচ্ছেন। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। সেই ভালোবাসার টানেই আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিচ্ছে সাধারণ মানুষ। সুদীপ্ত আচার্য, অরিত্রিক ভট্টাচার্য, পুরুষোত্তম নারায়ণ পণ্ডিতের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ডক্টর চক্রবর্তীর কাছে যাব। এক তো দেখুন, আমি পরিষ্কার বলছি যে আমরা নিশ্চিন্ত হতাম যে আজকে যদি বৈঠকটা হতো, যে বরফ গলার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আলোচনা না করলে তো কোনো দিন এই সমস্যার সমাধান হবে না, যে যার অবস্থানে অনড় থাকতে গেলে। মুখ্যমন্ত্রী বলছেন যে আপনাদের মধ্যে 2-3 জন এমন আছেন ওই মিটিংয়ে, এবং ইঙ্গিত দিচ্ছেন যে কোনো হয়তো রেকর্ডিং বা খবরাখবর তার কাছে আছে। সেই অংশটা যদি পাই আমি এক্ষুনি আপনাকে দেখাবো, যে 2-3 জন আছে যে তারা আলোচনা চায় না, বাইরে থেকে নির্দেশ আসছে এবং তাদের দাবিটা রাজনৈতিক, তারা বিচার চায় না, চেয়ার চায়। কি বলবেন এই মারাত্মক অভিযোগ নিয়ে? আজকে আলোচনা শুরুর প্রথমে আমি যেটা বলেছিলাম, সুস্পষ্ট করে দিয়েছিলাম যে আমরা একটা ন্যায় বিচারের দাবিতে আন্দোলনটা করছি। আমাদের বোন বা দিদি যাই বলা হোক না কেন, অভয়া, তার এই যে নক্কারজনক ঘটনা হয়েছে তার বিচার চাই আমরা। এবং সেই ঘটনাটা কেন হলো, তার মোটিভটা কি, একটা বৃহত্তর চক্র এর পেছনে কাজ করছে হয়তো আমাদের সবারই। কারণ এই আলোচনা চলতে চলতে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে থ্রেড কালচারের গল্প উঠে আসছে, বিভিন্ন রকমের দুর্নীতি উঠে আসছে। এবং আমি বর্ধমান একটার পর একটা, হ্যাঁ এগুলো একদমই তাই। আমি নিজে আরজিকর থেকে এমবিবিএস পড়েছি। যেই সন্ধিক্ষণে আমি আরজিকর থেকে পাশ করে আবার এমডি করতে এসেছিলাম SSKM-এ,
ঠিক ওই সময় ওই সন্ধিক্ষণ থেকে ধীরে 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 আজকের যে এই এন্ড পয়েন্ট যেটা আমি দেখতে পাচ্ছি, এন্ড রেজাল্ট, তার একটা বীজ বপন তখন থেকে শুরু হয়েছিল, যেটা আমরা কাছের থেকে দেখেছি। একটা চাপা উত্তেজনা, একটা ক্ষমতা দখলের লড়াই, কিছু পাইয়ে দেওয়া রাজনীতি, এটা করলে এটা হবে, এর কাছে আসতে হবে, এবং একটা ভয়ের পরিবেশ তৈরি করা, যেটা তখনই কন্ট্রোল করতে হতো। তো অনেক অনেক আলোচনা হচ্ছে যে তোমাদের তো একটা বাথরুম দিয়ে দেওয়া হবে, তোমাদের তো একটা সিসিটিভি লাগিয়ে দেওয়া হবে। এই সিসিটিভিতে আমি খুব সুস্পষ্টভাবে বলতে চাই, সিসিটিভিতে কিন্তু থ্রেট কালচারের কিচ্ছু ধরা পড়ে না, ওটা অদৃশ্য। সেই ভয়টা আমাদের মনে থাকে, আমরা এই পরিবেশের মধ্যে কাজ করছি, কাজ করে যাচ্ছি। পর্যন্ত এই আন্দোলন তো আপনাদের সম্পূর্ণ অরাজনৈতিক, মানে এটা নিয়ে এরম কি কেউ আপনাদের এই ধরুন যারা 34 জন গেছেন তাদের মধ্যে আছেন যে বাইরে থেকে যিনি নির্দেশ নিচ্ছেন, যিনি কোনো রাজনৈতিক দাবি নিয়ে গেছেন বা রাজনৈতিক উদ্দেশ্য আছে? দেখুন, এটা আমি কি বল, এই ঘটনাটাকে এক্সপ্লেন করতে গেলে আমাকে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রশ্ন তুলে আনতে হবে। সেই বঙ্গভঙ্গে যখন আলোচনা হচ্ছিল, এই বঙ্গভঙ্গের পুরো টেকনিকটাই ছিল লর্ড কার্জনের মাথার থেকে বেরিয়েছিল ডিভাইড অ্যান্ড রুল। এবং এটা খুবই একটা কমন ইজি টেকনিক, মানে আমরা বাচ্চা ছেলে মেয়ে, মাননীয়া বলেছেন অবশ্যই বাচ্চা ছেলে মেয়ে, আমার বয়সটা খুব একটা বেশি নয়, কিন্তু অতটাও বাচ্চা নয় যেটা আমাদের দাদা যে বাইরে থেকে কেউ বলবে যে ভেস্তে দাও, আপনারা ভেস্তে দিয়ে চলে আসবেন। আমি একবার দ্রুত দেখে নিই যে এক্স্যাক্টলি মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন। মারাত্মক অভিযোগ। অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন, কিন্তু দু তিনটে গ্রুপ বলবো না, 2-3 জন বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল, এবং তারা সেসব আমাদের কাছে আছে, আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রেসই তো তুলছে, প্রেস তো পেছনে ছিল, তাদের কাছ থেকে পেয়েছি আমরা যেটুকু, যে তারা ইনস্ট্রাকশন দিচ্ছে নেগোশিয়েট করবে না, মিটিংয়ে যাবে না। অত্যন্ত কন্ডেম করার মতো মন্তব্যটা, কারণ আমাদের পাশে সাধারণ মানুষ নেমেছে, আমরা অরাজনৈতিকভাবে আন্দোলনটা করছে সেই কারণে। পাবলিক ইয়ে সব জানতি হয়, জনসাধারণ সব জানে আমরা কিভাবে আন্দোলন করছি, কিভাবে আমরা ন্যায়ের পাশে থেকে অরাজনৈতিকভাবে আন্দোলনটা করছি। আমার মনে হয় না পশ্চিমবাংলার সাধারণ মানুষ, দেশের সাধারণ মানুষ এই মন্তব্যটাকে খুব ভালোভাবে নেবে, কারণ তারাও তাহলে তাদের গায়ে কিন্তু ইনডিরেক্টলি ট্যাগ দিয়ে দেওয়া হলো যে তারা একটা রাজনৈতিক আন্দোলনের পার্ট হিসেবে আমাদের সাথে আসছে। না, আমি সবার কাছে যাব। আমি বলি, দেখুন, আপনি একটু আগে একটা দেখালেন যে ডাক্তাররা পুলিশকে বাঁচিয়েছেন, এটার মধ্যে অবাক হওয়ার কি আছে? ডাক্তাররা মানুষকে বাঁচাবেন, এটা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু তৃণমূলের মধ্যে যারা মানুষের ডাক্তার আছেন তারা কিন্তু মানুষের হসপিটালে কুকুরকেও বাঁচানোর চেষ্টা করেন। আরেকটা কথা বলি, পুলিশকে বাঁচিয়েছেন বলে এটা বড় খবর, প্রথমবার বাঁচিয়েছে নাকি? 14 তারিখও তো সালোয়ার কামিজ শাড়ি এসব দিয়েও তো বাঁচিয়েছে, সেটাও তো একটা বাঁচানো। 14 তারিখ রাত্রির বেলা তারা তো পুলিশকে সালোয়ার কামিজ শাড়ি পরে যাতে তারা মেয়ে সেজে বাঁচতে পারে, সেখানেও তো বাঁচিয়েছে আরজিকর হসপিটালে। দেখুন, এটা কোনো ঘটনা নয়, যেখানেই রোগী দেখবে ডাক্তারের দায়িত্ব, সেটাই তো শপথ নিয়েছেন যে সেখানে ঝাঁপিয়ে পড়বেন, সেটাই ওনারা করেছেন। এটার মধ্যে অবাক হওয়ার, কিন্তু অবাক হওয়ার বিষয়টা হচ্ছে ওই পুলিশ কর্মচারীটি যদি এরপরে সরকারি নির্দেশ পেতেন তাহলে কিন্তু তিনিও রেড়ে করে ঝাঁপিয়ে পড়তেন। এইটাই হচ্ছে সজলকে একটা কথা বলি, আমি যখন লালবাজারে ছিলাম ঘন্টাখানেক, তার মধ্যে ঘন্টাখানেক লালবাজার, তখন কিন্তু আমি 2-3 জনের ব্লাড প্রেশার নিয়ে কথাবার্তা বললাম এবং 3 জন পোস্ট অপারেটিভ পেশেন্টের ফলো আপ করলাম। আচ্ছা, একটা কথা দেখো সুমন, আমরা অনেক বিষয় নিয়ে, আমার মনে হয় একটা ফান্ডামেন্টাল ব্যাপারে অ্যাকসেপ্টেন্স থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেশনের, যে এই আলোচনা খুব একটা মুখরোচক বা একটা কংগ্রাচুলেটরি আলোচনা হবে না, এবং এই ব্যাপারটা তাদের অ্যাবজর্ব করতে হবে। একটা মৃত্যুর থেকে শুরু করে, একটা যে থ্রেট কালচার থেকে শুরু করে, থ্রেট কেয়ার কার্টেল থেকে শুরু করে, এটা তো আসবে। এইটা যদি আমরা মানসিকভাবে মুখ্যমন্ত্রী তো বলছেন কোনো ডিমান্ড নয়, আপনি দেখুন আপনার এখানে কোট আনকোট উনি বলছেন কোনো ডিমান্ড নয়, আর তারা তো কিছু স্পেসিফিক ডিমান্ড নিয়ে যাচ্ছে, তা না হলে এই অচল অবস্থা কিসে? আমি একটু কথা বলি এবার, সজল কাইন্ডলি তুমি আমি পাসপোর্টে বলতে পারেন, প্লিজ আমি কুণাল বাবুর কথাকে অত্যন্ত বিনীতভাবে বলছি যে বিনয়, আপনি বলুন না প্লিজ। কপিল সিব্বল স্ট্যাটিস্টিক জানেন না, ঠিক আছে, একটা লোক একজনও যদি মরে, আরে সেটা তো বলতে হবে, এই কারণে টিভিতে আমরা দেখছি, আমি এই কারণে ধরুন বাক্যটা শেষ করুন। না, টিভিতে দেখেছি কান্নাকাটি করছে, আমার সাথে কথা বলছে না। শুনুন না, তিলোত্তমার জন্য আমাদের প্রাণ কাঁদে, সত্যি একজন যদি সত্যি রাত থেকে 3 ঘন্টা
চিকিৎসা পেয়ে না যায় তার জন্য তার কাছে জিজ্ঞাসা করুন আমরা সেবা সত্যি পেয়েছে কিনা আমরা বলছি ওটা মিথ্যা কথা, এটা কেন তার কাছে শুনতে হবে সে কিভাবে। আরে বাবা আপনি কথাটা আপনি একটা ওপেনিং সেশন অফ দ্য সুপ্রিম কোর্টে একটা আনসাবস্ট্যান্সিয়েটেড স্ট্যাটিস্টিক প্রেজেন্ট করে একটা ল্যাটারাল কমেন্ট ইনভাইট করলেন। সুপ্রিম কোর্ট সুমোটো কেসটা হাতে নিয়েছিল অফ মার্ডার অ্যান্ড ইনভেস্টিগেশন। সুপ্রিম কোর্ট ডাক্তারের আন্দোলনের যে কেসটার ওপরে তারা কমেন্ট করলেন, সুপ্রিম কোর্টের হয়তো বিরাট পরিধি, তারা যদি ডাক্তারের আন্দোলন নিয়ে প্যারালাল কমেন্ট করতে পারেন তাহলে কেন 4 দিন হিয়ারিংয়ের পরে এখনো পুলিশ সেখানে মজুদ নয়? প্রতি 15 মিনিটে একটা করে মিস রেকর্ডিং, একটা করে ল্যাপস ইন ইনভেস্টিগেশনের কথা হচ্ছে সেখানে। আমার বক্তব্যটা আপনি শুনছেন, চিকিৎসা না পেয়ে যদি তারা গিয়ে বলে অভিযোগ করে যে আমি ওখানে 3 ঘন্টা পেয়ে চিকিৎসা পাই, তার কথাও তো আমরা পাইনি। আপনাদের 7,500 রোগী হয়, কিন্তু আপনি কি মারাত্মক একটা কথা বলছেন রাজ্যের হেলথ ইনফ্রাস্ট্রাকচার, তার মানে কিছু শিক্ষানবিশ ডাক্তারদের উপর ডিপেন্ড করেছিল। আমি বলছি এটাও মারাত্মক। গ্রামের হসপিটালে হাজার হাজার রোগী হয়, এখানে রোগী কমে গেছে। 1 মিনিট, তাহলে এই কটা হসপিটালেই তো হসপিটালে জুনিয়র ডাক্তার আছে, তাহলে জুনিয়র ডাক্তার কি আছে? আমাদের অ্যাজ আ সোশ্যাল ক্রিচার, একজন নাগরিক মানুষ হিসেবে সবাইকে স্বীকার করতে হবে যে দের ইজ অ্যান ইম্প্যাক্ট। এবার প্রশ্ন হলো সেই ইম্প্যাক্ট কেন, এবং দ্বিতীয় প্রশ্ন হলো যে এটা ঠিক যে আমাদের ইমোশনালি হিউম্যানলি প্রতিটা জীবন মহামূল্যবান, ডাক্তার তার জীবনের প্রতিটা মুহূর্ত করে, কিন্তু কথাটা হলো যে জীবন মৃত্যু নিয়ে আনসাবস্ট্যান্সিয়েটেড স্ট্যাটিস্টিক্স নিয়ে হাইয়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি থেকে একটা ল্যাটারাল অবজারভেশন নেওয়া, দ্যাট ইজ নট ব্রেভ ল। একদম স্যার। স্যার একটা প্রশ্ন আপনাকে করি, আজকে মুখ্যমন্ত্রী বলেছেন হার্টের অপারেশন হচ্ছে না, আপনি তো হার্টের ডাক্তার তাই আপনাকে বলছি, জুনিয়র ডাক্তার কি হার্টের অপারেশন করেন? যদি সেটা কথাটা হচ্ছে পিজি যারা ডাক্তার অবশ্যই জুনিয়র ডাক্তারদের হার্টের অপারেশন, জেনারেল সার্জারি, গাইনোকোলজিতে তাদের একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে। আমি সজল বারবার বলছি যে জুনিয়র ডাক্তাররা না থাকাটা ইজ আ ডিসঅ্যাডভান্টেজ ফর হেলথ কেয়ার। সুতরাং না, কিন্তু সেগুলো নিয়ে দেখো, সেগুলো তিনি তার বিরক্তি, ফ্রাস্ট্রেশন থেকে কি মন্তব্য করছেন, কথাটা তার অক্ষর, পাংচুয়েশন মার্ক ঝুলে থেকে এই সমস্যার সমাধান হবে না। এই সমস্যার সমাধান হতে গেলে ফ্রম দ্য চিফ মিনিস্টার টু স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমাদের এই রুক্ষ, কঠিন, রক্তাক্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনায় বসতে হবে। আমি যাব, কিন্তু তার আগে আমি দেখুন একেবারে আলোচনা নিয়ে এতক্ষণ, এই প্রায় 1.5 ঘন্টা আমরা আলোচনা করছি। বৈঠকটা হলে আমি আবার বলছি বরফ গলার প্রক্রিয়াটা শুরু হতো, হয়তো আজকেই সমস্ত সমস্যা মিটে যেত না, কিন্তু এইটাকে পিছিয়ে কার স্বার্থ সিদ্ধি হলো? 2019 সালের 10ই জুন এনআরএস হাসপাতালে ট্যাংরার এক বাসিন্দার মৃত্যু হয়, সেখানে তার আত্মীয়দের সঙ্গে একটা সরাসরি সংঘর্ষের পরিস্থিতি হয়, জুনিয়র ডাক্তাররা অসহায়ভাবে মার খান।
জুনিয়র ডাক্তার ইঁটের আঘাতে ডক্টর পরিবহ মুখোপাধ্যায় আর মাথার খুলির একটা অংশ ভেঙে মাথার মধ্যে ঢুকে যায় ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে, পরে তার অস্ত্রোপচার করতে হয়। আমি বলছি 7 দিন ধরে জুনিয়র ডাক্তাররা 2019 সালে তারা কর্মবিরতি চালালেন, নবান্নে বৈঠক হলো। আমি বলছি আজকে সেই 7 দিনের তুলনায় রাখুন, আজকে 34 দিন। সেদিন 14টা মেডিকেল কলেজের 28 জন প্রতিনিধি উপস্থিত ছিল, পুলিশ বাসের ব্যবস্থা করেছিল, আজকে ডাক্তারবাবুরাই নিজেরা বাস জোগাড় করে বৈঠকে এসেছিলেন। আর সেই মুহূর্তে যা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটা ছিল তার সঙ্গে আজকে কিন্তু স্বর্গ এবং নরকের তফাৎ হয়নি। তার কারণ প্রায় একই রকম। তখন তৎকালীন মুখ্য সচিব ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, আজকে তিনি মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা। তখন কলকাতা পুলিশ কমিশনার ছিলেন অনুজ শর্মা, এখন তিনি সশস্ত্র পুলিশের ডিজি। প্রবীণ ত্রিপাঠী হাওড়ার পুলিশ কমিশনার, আজকেও নবান্নের বাইরে ছিলেন, সেদিনেও ছিলেন। আমি বলছি জ্ঞানবান সিং রাজ্য পুলিশের আর্থিক অপরাধ দমন শাখার এখন ডিরেক্টর। আমি বলছি প্রায় একই রকম একটা ছবি আজকে এই 10 কোটি পশ্চিমবঙ্গবাসী দেখতে পারতো, কিন্তু কেন পারল না? আমি বলছি আর এই পাড়ার প্রক্রিয়া যদি দ্রুত না হয় তাহলে যাদের কথা ভেবে রাজনীতি, ওই ছোট্ট 3টে অক্ষরের কথাটা মানুষ, সব থেকে বেশি ভুগতে হচ্ছে মানুষকে। আর দয়া করে ডাক্তারবাবু বনাম মানুষ এই যুদ্ধটায় করবেন না, তার কারণ এতে সব পক্ষে সমান ক্ষতি। ডাক্তারবাবুরাও আমাদের সমাজের অংশ, এবং আরজি করে যে ঘটনা ঘটেছে তার একটা দৃশ্যত পরিবর্তন যদি না করা যায় তাহলে তিনি যে রাজনৈতিক দলেরই হন আর যেখানকারই মানুষ হন আর যাই তার রাজনৈতিক স্বার্থ থাকুক, তিনি ব্যর্থ। আমার পরের প্রতিবেদন 2019 এবং 2024কে একেবারে পাশাপাশি রেখে। সেটাও ছিল নবান্ন, এটাও নবান্ন। সেদিনও ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক, এদিনও তাই। সেই বৈঠকের লাইভ স্ট্রিমিং হয়েছিল, এদিন হলো না। সেদিন বৈঠকের অফাসূত্র মিলেছিল, এদিন বৈঠকই হলো না। জুনিয়র ডাক্তাররা বৈঠকের লাইভ স্ট্রিমিং এর দাবিতে অনড় রইলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিছুতেই সেই দাবি মানল না। টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয়। যখন ম্যাটারটা সাবজুডিস থাকে, বিচারাধীন থাকে, আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে, হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না? এবং সেটা আমরা চিঠিতে লিখে দিয়েছিলাম যে লাইভ টেলিকাস্ট আমরা করতে পারবো না, কিন্তু টোটালটাই রেকর্ডিং করা হবে। উনি এবং ওনার সমস্ত সিনিয়র অফিসিয়ালরা বারবার এই ঘটনার, এই যে অভয়ার খুন এবং ধর্ষণ, এই ঘটনার যে পুরো তদন্ত প্রকৃতি, সেই নিয়ে হাজার হাজার প্রেস কনফারেন্স হয়েছে, মানুষ নিজের বক্তব্য রেখেছে, সেগুলোও তো সাবজুডিস ম্যাটার। আর আমরা রেখেছি, আমরা এখানে কোনো কনস্পিরেসি নিয়ে আলোচনা করতে আসিনি। উনি যদি ভেবেছেন যে আমরা সাবজুডিস ম্যাটারের প্রত্যেকটা জায়গাকে নিয়ে আলোচনা করব, তাহলে উনি ভুল ভেবেছেন। আমরা আলোচনা করতে এসেছিলাম আমাদের নির্দিষ্ট পাঁচটি দাবি। 2019 সালেও নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, কিন্তু শেষমেশ তা কাটে রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের দাবি মতো বৈঠকের লাইভ কভারেজের অনুমতি দেওয়ায়। অথচ 5 বছর পর সেই একই প্রস্তাবে কিছুতেই রাজি হলো না তৃণমূল সরকার, আর তার ফলেই ভেস্তে গেল বৈঠক। একবার আমি ওদের নিয়ে, ওরা যেটা বলছে ঠিকই বলছে, লাইভ স্ট্রিমিং করে দিয়েছিলাম। সুপ্রিম কোর্টের হাতে কেস ছিল না, বা কেসটা সিবিআই এর কাছে ছিল না, সেটা অন্য ঘটনা ছিল। আমরাই কিন্তু সবথেকে বেশি ওপেন মাইন্ডেড হয়ে আজকে বৈঠকে রাজি হয়েছি এবং আমাদের প্রতিনিধিরা গেছে। কিন্তু যখন প্রশাসনিক কর্তারাই এটা মনে করছেন, এবং মুখ্যমন্ত্রী অবশ্যই, যে লাইভ স্ট্রিমিং করা সম্ভব না, তাহলে আমি একটু মনে করিয়ে দিতে চাই, বা আমরাও মনে করিয়ে দিতে চাই, 2019-এর বৈঠক হয়েছিল লাইভ স্ট্রিম, সুপ্রিম কোর্টের বিচার হয় লাইভ স্ট্রিমে, প্রশাসনিক যে কোনো ঘোষণা হয় লাইভ স্ট্রিমে। আর সবথেকে বড় কথা, যে প্রতিনিধিরা গেছে তারা তো কোনো সন্ত্রাসবাদী নয়, তারা ডাক্তার। 5 বছর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের অন্যতম ইস্যু ছিল সুরক্ষা। 2019 সালের জুন মাসে রোগী মৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় এনআরএস। মারধরে গুরুতর আহত হন পরিবহ মুখোপাধ্যায় নামে এক জুনিয়র ডাক্তার। খুলির হাড় ভেঙে ভেতরে ঢুকে যায়। এর প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। 7 দিন ধরে চূড়ান্ত টানাপোড়েন চলে। জুনিয়র ডাক্তারদের দাবি ছিল আলোচনার জন্য মুখ্যমন্ত্রীকে এনআরএসে আসতে হবে। মুখ্যমন্ত্রী দাবি করেন তিনি আলোচনায় বসার আহ্বান জানালেও জুনিয়র ডাক্তাররা তাতে সাড়া দেননি। অবশেষে 7 দিন পর আলোচনায় বসতে রাজি হন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার জুনিয়র ডাক্তাররা যেমন বাসে করে নবান্নে গেল, 2019 সালেও ঠিক সেভাবেই এনআরএস থেকে বাসে করে নবান্নে পৌঁছন জুনিয়র ডাক্তাররা। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন, ভবিষ্যতে যাতে চিকিৎসক নিগ্রহ না হয় তা দেখা হবে। এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এটা দেখা আমাদের সকলেরই কাজ, এবং আন্দোলনটার এন্ড হলো। আর একটা কথা বলি, যদি কখনো জীবনে প্রবলেমে পড়ে, আমার একটা অফিস চলে কালীঘাটে, আমি যখন বেরোই আমার হাতে করে কাগজ দিলে আমি কিছু সেটা দেখি, আমার হাতে পৌঁছে দেবে। 5 বছর পর আরেক সরকারি মেডিকেল কলেজে কর্মরত চিকিৎসককে ধর্ষণ, খুন করা হলো। ফের কর্মরত চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল, ফিরল কর্মবিরতির ছবি। কিন্তু এবার আর নবান্নে বৈঠক হলো না, কারণ সরকার লাইভ স্ট্রিমিংয়ে রাজি হলো না। সুমন ঘরাই, ঝিলম করঞ্জাই, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দেব। প্রচুর মন্তব্য আসছে, দ্রুত একটা মন্তব্য দেখে। সুধীর কুমার চক্রবর্তী লিখছেন, রাজ্য সরকার এত অনমনীয় হয়ে থাকলে সমস্যার সমাধান হবে কি করে। কল্লোল সেন লিখছেন, সুপ্রিম কোর্ট শুনানির লাইভ স্ট্রিমিং করতে পারলে বৈঠকের ক্ষেত্রে তা হবে না কেন। দিগন্ত বসাক লিখছেন, হাজার হাজার মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, জুনিয়র ডাক্তারদের সেটা বোঝা উচিত। অলোক মাইতি লিখছেন, রাজ্য সরকার শুরুতেই যথাযথ ব্যবস্থা নিলে আজ এই অচলাবস্থা তৈরি হতো না। আভাস দাশগুপ্ত লিখছেন, এত গলদ প্রকাশ্যে আসার পরও নবান্ন এত অনমনীয় হয়ে বসে আছে কেন। দেখুন, নবারুণ ভট্টাচার্য লিখেছিলেন, কে আমাকে আগুন দিয়ে মশালের মতো জ্বালায়। আজ সর্বত্র বেনজির প্রতিবাদ সাইক্লোনের মতো আছড়ে পড়ছে। এই প্রতিবাদের আলোয় জলজল করে উঠছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টরা। নিজেদের মতো করে প্রতিবাদকে মূর্ত করে তুলছেন সবাই। কেউ আঁকছেন ছবি, কেউ লিখছেন কবিতা, কারুর গলায় গান। যেমন শিল্পী উষা উত্থু তিলোত্তমার সুবিচারের দাবিতে গান গাইলেন উষাদি, শব্দে সুরে জানালেন তাঁর প্রতিবাদ। দেখুন। আরজিকর মেডিকেলে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এই আবহেই তাঁর সুবিচারের দাবিতে এবার গান গাইলেন উষা উত্থু। রিলিজ হলো মিউজিক ভিডিও, যার নাম দেয়া সুবিচারের দাবিতে তৈরি বিশেষ এই মিউজিক ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে এক তরুণী গলায় তুলে নিচ্ছেন স্টেথোস্কোপ, পরছেন অ্যাপ্রন। রোগীদের সেবা দিতে দিতে কিছু বুঝে ওঠার আগেই নিভে গেল তার জীবনের আলো। আর ঠিক সেখান থেকেই মোমবাতির আলো জ্বেলে সমাজকে জেগে ওঠার বার্তা দেওয়া হচ্ছে গানের মাধ্যমে। जिसने मन का दीप जलाया दुनिया को उसने ही उजला पाया। পুরুষোত্তম নারায়ণ পণ্ডিতের রিপোর্ট, এবিপি আনন্দ।